আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আপনাদের ক্লাসটা স্টার্ট হবে 6:35-এ। তো আপনারা যারা জয়েন দিয়ে আছেন একটু অপেক্ষা করেন। আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়ে ক্লাসটা স্টার্ট করব। অনার্স অথবা মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিসিএস এর স্বপ্ন পূরণে উত্তরণের আয়োজন বিসিএস ফাউন্ডেশন কোর্স। আর এই কোর্সে শিক্ষার্থীদের জন্য উত্তরণের অনন্য সংযোজন ফাউন্ডেশন সিরিজের প্রস্তুতি সহায়ক 9টি প্রিন্টেড বই। এই বইগুলো বিসিএস প্রিলি ও রিটেন সিলেবাসের কথা মাথায় রেখে দুটি সমন্বয় ঘটিয়ে তৈরি করা হয়েছে, যা বাজারে বর্তমান যে কোনো প্রিলি ও লিখিত বই থেকে আলাদা। বইগুলোর শুরুতে আলোচ্য বিষয়সমূহের সূচির পাশাপাশি বিসিএস প্রিলি ও লিখিত সিলেবাসের বিষয়গুলো বইয়ের কোন কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে তা দেখানো হয়েছে। ফলে একজন শিক্ষার্থী পুরো বইটি থেকে বিসিএস প্রিলি ও লিখিত সিলেবাসের কোন কোন অংশ সরাসরি এখনই পড়ে ফেলতে পারবেন তা জানা যাবে। এছাড়া প্রতিটি বইয়ের বিসিএস পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে প্রতিটি অধ্যায় শেষে বিগত প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন যুক্ত করা হয়েছে। নিজেকে যাচাই করার জন্য বইটিতে সংযুক্ত করা হয়েছে মূল্যায়ন পরীক্ষা, যেগুলোর ব্যাখ্যাসহ উত্তর কিউআর কোডের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন। ফলে আপনাদের জ্ঞানের পরিধি আরও সম্প্রসারিত হবে। চলুন এক নজরে জেনে নেই বইগুলো যেভাবে সাজানো হয়েছে। বাংলা ব্যাকরণের মৌলিক বিষয়গুলো সহজ ভাষায় ও অধিক সংখ্যক উদাহরণের মাধ্যমে উপস্থাপন এবং বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের জীবনী, তাদের সাহিত্যকর্ম ও উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্মের কাহিনী সংক্ষেপ উপস্থাপনে সাজানো। ইংরেজি গ্রামার অংশে অধিক সংখ্যক উদাহরণ ও প্র্যাকটিসের পাশাপাশি ইংরেজি সাহিত্যে যুগভিত্তিক আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্ম উপস্থাপন করে সাজানো। বাংলাদেশ পরিচয় বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, ভূপ্রকৃতি, ইতিহাস, মুক্তিযুদ্ধ, রাজনীতি, পররাষ্ট্রনীতি ও বিসিএসের জন্য গুরুত্বপূর্ণ বিবিধ বিষয় সংযোজনে সাজানো। বিশ্ব পরিচয় পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক পরিচয়, ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি এবং সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত। আইন ও সংবিধান বাংলাদেশ ও বিশ্ব দেশের সংবিধান, প্রচলিত বিভিন্ন আইন ও বিধি সম্পর্কে গোছানো আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি সম্পর্কিত তথ্য উপস্থাপনে সাজানো। অর্থনীতি বাংলাদেশ ও বিশ্ব বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ, বিভিন্ন অর্জন, সরকারের বর্তমান ও ভবিষ্যৎ কর্মসূচি সহ দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক কাঠামো এবং কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যের আলোকে সাজানো। ম্যাথ অ্যান্ড আইকিউ সকল অধ্যায়ের সমস্যাবলীকে সুনির্দিষ্টভাবে পৃথক পৃথক টাইপে লিপিবদ্ধ করে এবং প্রত্যেক টাইপ ও কেসের অধীনে প্রয়োজনীয় আলোচনা সাজানো। বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান ও কম্পিউটার প্রযুক্তির মৌলিক বিষয়গুলোর সাথে যথাযথভাবে চিহ্নিত চিত্র, প্রাসঙ্গিক টেবিল ও চার্ট সংযোজন করে সাজানো। প্রশ্ন ব্যাংক 35তম থেকে 44তম বিসিএস পর্যন্ত সকল প্রিলিমিনারি প্রশ্নের সমাধান সুস্পষ্ট ব্যাখ্যা সহ এবং 35তম বিসিএস থেকে 43তম বিসিএস পর্যন্ত সকল লিখিত প্রশ্ন সংবলিত। বিসিএস ফাউন্ডেশন কোর্স
সীমিত সময়ের জন্য 2000 টাকা ছাড়ে ভর্তি চলছে। বিস্তারিত তথ্য জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন উদ্ভাসন মেশের যে কোনো শাখায় অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.uttaran.academy তে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। স্বাগত জানাচ্ছি আজকের নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনের দ্বিতীয় ক্লাসে। যদি স্লাইডটা ক্লিয়ারলি দেখা যায় এবং সাউন্ড ওকে থাকে, একটু আমরা রেসপন্স করবো চ্যাট বক্সে। ওকে, থ্যাংক ইউ। নৈতিকতা মূল্যবোধ সুশাসনের এর আগে একটা লেকচার মোস্ট প্রবাবলি আপনাদের সাথে হয়েছে, আজকে দ্বিতীয় লেকচার। তো আমাকে একটু রিমাইন্ড করিয়ে দিবেন যে গত লেকচারটা কি আমি নিয়েছিলাম কিনা, লেকচার ওয়ানটা আমি নিয়েছিলাম কিনা, একটু আমাকে যদি ইনফরমেশনটা দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা, আমি নিয়েছি, ওকে। হ্যাঁ মোহাইমিন ভাই, আমি সাব্বির ভাইয়া। আমার ভয়েসটা আশা করি আপনাদের চেনার কথা এতদিনে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ঠিক আছে, আমি নিয়েছিলাম। গুড। তাহলে লাস্ট ক্লাসে মোস্ট প্রবাবলি আমি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, মেইনলি নৈতিকতা মূল্যবোধ, মানে মূল্যবোধ এবং নৈতিকতার সাথে সম্পর্ক। কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা কথা বলেছিলাম, নিজের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করেছিলাম। এবং সাথে হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করার সময় আসলে বেশ কিছু জিনিস সম্পর্কে আইডিয়া নিয়েছি, যেমন মূল্যবোধ কাকে বলে, নৈতিকতা কাকে বলে, বা অপশন মানে কি টাইপের প্রশ্ন আসে, এবং কোন প্রশ্ন আসলে আমরা ছেড়ে দিব, অ্যান্সার না করা বেটার, যেহেতু অপশন গুলো একই রকম লাগে। আবার কিছু প্রশ্ন আছে কোনো কিছু না প্রিপারেশন নিয়েই পারা যায়। আবার কিছু আছে হচ্ছে একটু আমাদের সংজ্ঞা বা দার্শনিকের উক্তি একটু মুখস্থ করতে হয়। তো এই হচ্ছে মোটামুটি গত ক্লাসের সামারি ছিল। তো আজকের ক্লাস আসলে না নতুন করে কিচ্ছু বলার নাই, একদম বিলিভ মি অর নট, এই ক্লাসটা একদমই বলতে গেলে আসলে রিডিং ম্যাটেরিয়ালস টাইপের। সো বেটার আমি হচ্ছে পুরা লেকচারটা সম্পর্কে একটা প্রিভিউ দিব, এবং আমি মার্ক করে দিব যে কোথায় কোথায় কি কি পড়তে হবে এবং কেন পড়তে হবে। এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমরা একটু লাস্টে সলভ করব, এবং আমরা ওখান থেকে কিছু আইডিয়া নিব। সো আজকে খুব একটা লেন্দি হবে না, রেস্ট অ্যাসিউরড। এই জায়গাটাতে আমি বারবার বলি যে আপনারা এখানটাতে অ্যাটলিস্ট সময়টা কম ব্যয় করবেন। এই জিনিসটা জাস্ট নিজের মধ্যে অ্যাডপ্ট করে নেন, মানে মৌখিক পড়াশোনা এগুলার মধ্যে না রেখে নিজের মধ্যে নিয়ে নেন, সেটা বরং বেটার হবে। হ্যাঁ নীলা আপু, ভালো আছি, থ্যাংক ইউ। কম ক্লাস নেই কেন? নেওয়া হয় আপনাদের সাথে, তো আমি সায়েন্স নেওয়া হয়, কম্পিউটারেও আসা হয়, এবং এই নৈতিকতার ক্লাসেও কথা হয়েছে এর আগে। হ্যাঁ জি কুবরা, আমি পররাষ্ট্র ক্যাডারে আছি। হুজাইফ একটা প্রশ্ন করেছেন, আমি একটু রেসপন্সটা দিয়ে নেই, তারপর আমরা ক্লাসে প্রবেশ করি, সমস্যা নেই। এই জিনিসটা আসলে হচ্ছে ফ্যামিলি সর্বোচ্চ আপনার, আপনি যদি ফার্স্ট পোস্টিং এ যান পররাষ্ট্র ক্যাডারে, সেক্ষেত্রে হচ্ছে অবভিয়াসলি ফ্যামিলি বলতে তারা মিন করে ওয়াইফ এবং বাচ্চা। সো দুই বাচ্চা পর্যন্ত তারা হচ্ছে আপনার ওখানে থাকার, মানে ওখানে পড়াশোনার কিছু একটা পার্সেন্টেজ সরকার থেকে দেওয়া হয়। আর এর অধিক মানে বাকি যে অংশটুকু থাকে, সেই অংশটুকু হয়তো দেখা গেল যে 50% সরকার দিচ্ছে, 50% আপনি ক্যারি করছেন। আর ব্যাপারটা হচ্ছে সরকার খরচ বহন করবে বলতে হচ্ছে আপনার নর্মালি ফ্যামিলি বলতে দুই বাচ্চা ম্যাক্স, এবং আপনি এবং ওয়াইফ, এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার। বাবা মাকে নিলে সেটা আপনার নিজ দায়িত্বে নিতে হবে, যতটুকু আমি জানি। নেওয়া যাবে না এরকম কোনো নিয়ম নেই, বাট এটা আপনার নিতে হবে, কারণ যখন আপনি ম্যারিড হয়ে যাবেন, আপনার ফ্যামিলি বলতে আসলে আপনার ওয়াইফ বাচ্চা তাদেরকে মিন করা হয়। ওকে, আশা করি অ্যান্সার পেয়েছেন।
তাহলে আমরা শুরু করে দেই। ব্রেক ট্রেক খুব একটা লাগবে না, ঘন্টা খানেকের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব আজকে। আচ্ছা, আগে একটু টপিক দেখি আমরা কি কি টপিক আজকে আমাদের আছে। প্রথমেই হচ্ছে সামাজিক জাতীয় আদর্শ গঠন। ঠিক আছে, গুড। মূল্যবোধ শিক্ষা এবং সুশাসনের গুরুত্ব। কোথায় কোথায় গুরুত্ব? ব্যক্তিগত জীবনে গুরুত্ব, নাগরিক জীবনে গুরুত্ব, মানে সমাজ বা রাষ্ট্রের গুরুত্ব। এবং লাস্টে হচ্ছে জাতীয় উন্নয়নে মূল্যবোধ শিক্ষার গুরুত্ব কি। এখন একটু খেয়াল করে দেখেন সবাই, টপিক গুলার দিকে যদি আমরা প্রথমে তাকাই, এইগুলা দিয়ে কিন্তু সুন্দরভাবে লিখিত প্রশ্নের অ্যান্সার দেওয়া সম্ভব। কি ঠিক ঠিক কিনা বলেন? মানে আপনাকে যদি বলি জাতীয় জীবনে মূল্যবোধ শিক্ষা ও শাসনের প্রভাব বর্ণনা করুন, আপনি কিন্তু সুন্দর করে লিখে লিখে বর্ণনা করতে পারবেন। কিন্তু এই পরীক্ষাটা বা এই সিলেবাসটা আপনার লিখিতের জন্য না, এটা হচ্ছে প্রিলিমিনারির জন্য। তাহলে এই অংশগুলো কিভাবে পড়বো? যেটা জিনিস পড়তে হবে, আমরা যখন স্লাইডে যাব তখন দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে আপনার জানাশোনা জিনিসের মধ্যে পড়বে। ঠিক আছে, আর বাকিটা কিছুটা কমন সেন্স বা বিবেকবোধ। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ঠিক মতো? একজন বলছেন স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনি তাহলে একটু আবার রিজয়েন করবেন, যিনি দেখতে পাচ্ছেন না, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাইলে হচ্ছে আমরা আস্তে আস্তে শুরু করি। আচ্ছা, এগুলা বাদেও কিছু জিনিস স্লাইডে এক্সট্রা অ্যাড আছে, যেমন আমি একটু শুরুতে বলে নেই। যেমন গণতন্ত্র, একনায়কতন্ত্র, আমলাতন্ত্র, এই টাইপের কিছু জিনিসপত্র এখানে স্লাইডে এক্সট্রা আছে। এগুলো নর্মালি হচ্ছে আপনার হয়তো প্রিভিয়াস সিলেবাস উল্লেখ করা থাকে না, বাট এই জিনিসগুলো নর্মালি আমরা পড়তে বলি বা উৎসাহ দেই পড়ার জন্য। ঠিক আছে, এবং সাথে হচ্ছে আইন কাকে বলে, আইনের উৎস কয়টা, কিভাবে উৎসগুলো এসেছে, এই নিয়ে কিছু পড়াশোনা আছে। সো আজকে হচ্ছে আমরা স্লাইড বাই স্লাইড যাব, তারপর লাস্টে গিয়ে কোশ্চেন সলভ করব। ওকে, আচ্ছা প্রথমে হচ্ছে সুশাসনের গুরুত্ব। সুশাসন সম্পর্কে মোহাইমেন আজকে শেষ ক্লাস না, মোস্ট প্রবাবলি আরো ক্লাস আছে, আমি শিওর না, তবে আজকে অ্যাটলিস্ট শেষ না। সুশাসনের গুরুত্বটা দেখেন, সুশাসন কেন দরকার হয়, সুশাসনের সংজ্ঞা আমরা আগের দিন পড়েছি। সো স্লাইডের লেখাটাকে খেয়াল করার দরকার নেই, আমার কথাগুলো একটু শুনেন। ব্যক্তি জীবনে, নাগরিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং সরকার পরিচালনায় সুশাসন জিনিসটা অতীব গুরুত্বপূর্ণ। কি কারণে গুরুত্বপূর্ণ? এই জিনিসটা লুকায়িত আছে সুশাসনের সংজ্ঞার ভিতরে। সুশাসনের সংজ্ঞাটাই হচ্ছে, ম্যাককরনি একটা সংজ্ঞা দিয়েছিলেন যে শাসকের সাথে শাসিতের সম্পর্ক, রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক, সরকারের সাথে জনগণের সম্পর্ক, এটাকেই বোঝায় হচ্ছে সুশাসন। এখন আমরা যদি সোজা বাংলায় বুঝতে চাই, সুশাসন বলতে বোঝানো হয় হচ্ছে নাগরিক সকল সুযোগ সুবিধা, আইনের সমান অধিকার এবং সকল সুযোগ সুবিধার সমান বন্টনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে জনগণ ও সরকারের মধ্যে যে সুসম্পর্ক গড়ে ওঠে, এইটাই হচ্ছে সুশাসনের মেইন থিম। তো সেই জিনিসটা যদি আমরা চিন্তা করি ব্যক্তি জীবনে, তাহলে গুরুত্বটা কেমন হবে, আমরা একটু দু একটা পয়েন্ট দেখি। যেমন দেখেন, ইউএনডিপির বর্ণনা অনুযায়ী সুশাসন অন্যান্য বিষয়ের সাথে এটাও নিশ্চিত করে যে আপনার দায়বদ্ধতা থাকবে। কার দায়বদ্ধতা? সরকারের। অংশগ্রহণ থাকবে। কার অংশগ্রহণ? জনগণের অংশগ্রহণ সবকিছুতে। যেমন গণতন্ত্র। স্বচ্ছতা, আমি আগের দিন স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে অনেক কথা বলেছি। সরকারের কিছু আহ, দপ্তর বা বিভাগের কথাও বলেছি, সিটিজেন চার্টারের কথা বলেছিলাম, যদি মনে থাকে একটু রেসপন্স করবেন। তারপরে আমরা সোশ্যাল সিকিউরিটি টুলস এর কথা বলেছি, এনআইএস এর কথা বলেছি, তারপরে আপনার এপি এর কথা বলেছিলাম মোস্ট প্রবাবলি। এবং আপনি যদি কোনো সেবা চেয়ে না পান, সেক্ষেত্রে তার প্রতিকার ব্যবস্থা সম্পর্কে কথা বলেছিলাম, জিআরএস বা গ্রিভেন্স রেড্রেস সিস্টেম। হ্যাঁ, তো যাক মনে আছে, থ্যাংক ইউ। সো ওই জিনিসগুলাই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ, যেটা ইউএনডিপি বলে দিয়েছে যে ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, দায়বদ্ধতা, অংশগ্রহণ, এগুলা সুশাসন নিশ্চিত করে দেয়। তারপরে দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে তার মতে যে সুশাসনের ফলে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ সমূহের টেকসই উন্নয়ন ঘটে। সো এই এলিমেন্ট গুলো জাস্ট রিডিং করে রাখবেন ভাইয়া, আমি একটু মার্ক করে দিই, জাস্ট মাথার মধ্যে নিয়ে রাখেন যে কি কি হয়, কেন হয়। এরপরে দেখেন, একটা সংজ্ঞা আছে মিসেল ক্যামডিসাসের, চাইলে পড়তে পারেন, ইটস আপ টু ইউ। আর নিচে দুইটা পয়েন্ট আছে। সো ব্যাপারটা বুঝতে পারতেছি যে ব্যক্তি জীবনে আপনার সকল সুযোগ সুবিধা সুশাসন আপনাকে পেতে সহযোগিতা করবে, এটাই হচ্ছে মেইন গুরুত্ব। আচ্ছা পরের স্লাইডে আসি। দেখেন সামাজিক ক্ষেত্রে কোথায় কোথায় গুরুত্ব আছে, আমরা একটু জাস্ট পয়েন্ট আউট করে ফেলবো। রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে। প্রথমে ডান দিক থেকে আসি, অর্থনৈতিক ক্ষেত্রে দিয়ে আসি। সুশাসন থাকলে অর্থনীতিতে আমাদের কি কি উন্নয়ন হতে পারে, একটু নিজে নিজে মনে মনে আগে চিন্তা করি। অবভিয়াসলি আমাদের বিনিয়োগ বাড়বে, আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, তারপরে হচ্ছে বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ বাড়লে আমাদের রাষ্ট্রীয় জিডিপি বাড়বে, জিডিপি বাড়লে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে,
ঠিক আছে? তার মানে অর্থনীতিতে একটা ব্যালেন্স আসবে এবং স্ট্যাবিলিটি আসবে, যেটা দিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সো এখন আমরা পয়েন্টগুলোর দিকে তাকাই। প্রথমে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা, আমি যে ব্যালেন্সের কথা বললাম, অর্থনৈতিক উন্নয়ন, ডেভেলপমেন্ট, স্থিতিশীলতা, স্ট্যাবিলিটি আসবে, মানব সম্পদ উন্নয়ন। অবভিয়াসলি আপনি যখন বিনিয়োগ করবেন, বিনিয়োগ করলে কি হয়, নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হবে, এবং কর্মক্ষেত্র সৃষ্টি হলে আপনার সেখানে নতুন হিউম্যান রিসোর্সের প্রয়োজন হবে, অর্থাৎ জনশক্তি আপনি বাইরেও যেমন রপ্তানি করতে পারেন, দেশের মধ্যেও কর্মক্ষেত্রে নিয়োগ দিতে পারবেন, এবং বাইরের উপর নির্ভরশীলতা আমাদের কমে যাবে, কারণ আমরা দেশের মধ্যেই আমাদের সবকিছু সমান বন্টন করতে পারছি, কোনো দুর্নীতি নাই, স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, অংশগ্রহণ আছে। সো দেখেন, আমরা মুখে মুখে বলেই কিন্তু পয়েন্টগুলো মুখস্থ হয়ে যায়, নতুন করে মুখস্থ করা দরকার হয় না। ক্লিয়ার? গুড। এবার দেখি রাজনৈতিক ক্ষেত্রে, পয়েন্টের দিকে পরে তাকাই, আমরা আগে চিন্তা করি রাজনীতিতে যদি সুশাসন আসে তাহলে কি হবে, বা সুশাসন এস্টাবলিশ হলে রাজনৈতিক ক্ষেত্রে আমরা কি কি উপকারিতা পাবো। এখন আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রে কি হয়, যে জনগণের অংশগ্রহণ থাকে, সবাই ভোট দেয়, এবং তাদের মোটামুটি রাষ্ট্রীয় প্রতিনিধি নির্বাচন করে, 350 জন এমপি নির্বাচন করে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাই। কি কেন পাঠাই? কারণ প্রত্যেকেই এলাকায় যেন উন্নয়ন করতে পারে। আচ্ছা, এখন একটা দল তো বিজয়ী হবে, সো অন্যান্য দলগুলা হচ্ছে বিরোধী দল হবে, এর মধ্যে এক যেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা পায় সে হয় হচ্ছে প্রধান বিরোধী দল। নর্মালি আমরা যাকে বিরোধী দল হিসেবে চিহ্নিত করে থাকি। সো ওই বিরোধী দলের কাজটা কি হয়, সাধারণত সরকারের সমালোচনা করা, অবভিয়াসলি কনস্ট্রাকটিভ সমালোচনা, নট লাইক দ্যাট যে সরকার পতন করাবো, এই করাবো সেই করাবো, যেটা আমাদের হয় আর কি। এটা তো একটা প্রবলেম, আমরা এখনো সলভ করতে পারিনি সামহাও। তো যাই হোক, তো এই জায়গাটাতে আমাদের ডেভেলপমেন্টের একটা সুযোগ আছে, যেহেতু আমরা আগের দিন বলছিলাম যে সুশাসন আমরা 100% যেতে পেরেছি কিনা। আপনারা অনেকেই বলেছেন আমরা এখনো পারিনি, অন দা ওয়ে, বা চেষ্টা করছি। সো এইটা একটা জায়গা, আমরা সুশাসন এস্টাবলিশ করতে পারলে এই রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। সো দেখেন, যদি স্থিতিশীলতা আসতো বা সুশাসন আসতো তাহলে কি কি হতো, রাজনীতিতে সবার সমান অংশগ্রহণ হতো। 2014 সালে যে নির্বাচনটা হলো তাতে অনেক দলই অংশগ্রহণ করেনি। কেন করেনি? ওই যে ঝামেলা ছিল কিছু, হয়তো মতামতের মিল হয়নি, কেউ তত্ত্বাবধায়ক সরকার চায়, কেউ চায় না। তো এই যে প্রবলেম গুলা হয়, পারস্পরিক যে একটা মতাদর্শের প্রতি শ্রদ্ধা বা মিউচুয়াল রেসপেক্ট, সেটা ছিল না। তো এই কারণে কিন্তু অংশগ্রহণ কমে গেছিল। সো সুশাসন এস্টাবলিশ হলে অংশগ্রহণ গুলো হবে, সবাই স্বতঃস্ফূর্ত হবে, নির্বাচন করবে, এবং যে জিতবে তাকেই কংগ্রেচুলেশন জানাবে, এবং দেশে একটা ব্যালেন্স তৈরি হবে। তো ব্যালেন্স তৈরি হলে কি কি হয় এখন দেখি। আইনের শাসন প্রতিষ্ঠা হবে, যেহেতু সরকার জানে যে আমি সংখ্যাগরিষ্ঠের ভোটে এসেছি, সো আমি ঠিক মতো আইন প্রতিষ্ঠা করব। রাজনৈতিক ব্যালেন্স আসবে, অংশগ্রহণ বাড়বে, একটু আগে বললাম, যেহেতু সংখ্যাগরিষ্ঠের ভোটে আসবে তার মানে তাকে ভালো কাজই করতে হবে এবং তার নেতৃত্বটাও একটু সুন্দর হবে। গণতন্ত্রটা এস্টাবলিশড হবে এবং শক্তিশালী হবে। আইন শৃঙ্খলা অবশ্যই ডেভেলপ হবে, এবং যখনই আপনার সুযোগ্য নেতৃত্ব থাকবে, জনগণের অধিকার, মানবাধিকার সবগুলাই রক্ষিত হবে। ব্যাস, নট লাইক দ্যাট যে আপনাকে মুখস্থ করতে হবে, একবার বুঝে বুঝে পড়লেই এগুলো মনে থাকার কথা। এবার সামাজিক ক্ষেত্রে দেখি, সামাজিক ক্ষেত্রে এত ভনিতার দরকার নাই, পয়েন্ট পয়েন্ট বলে যাই। দেখেন, সামাজিক ক্ষেত্রে যদি এস্টাবলিশড হয় তাহলে সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, আমরা একটা যদি কেউ নামটা জানেন কিনা, সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, সরকারের একটা বড় প্রোগ্রাম চালু আছে কিন্তু, যেটা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনকল্যাণ অধিদপ্তর থেকে এটা করা হয়। সেটা হচ্ছে সরকারের সুযোগ সুবিধা সমূহ সামাজিক ক্ষেত্রে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম চালু করা হয়েছে। এর মধ্যে হচ্ছে ওই যে কাজের বিনিময়ে খাদ্য, বিজিএফ, তারপর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই টাইপের অনেক ভাতা টাতা আছে না, এই সবগুলো কিন্তু এগুলোর মধ্যেই আছে। তো এইটা সরকার হচ্ছে নিজেদের একটা আলাদা ফান্ড থাকে এবং বরাদ্দও থাকে, সেখান থেকেই প্রোভাইড করা হয়, যেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা যারা একটু অসহায় তারা যেন ঠিক মতো সেবাটা পায়। সো এই ক্ষেত্রে যদি সুশাসন এস্টাবলিশড হয়, জিনিসটা কিন্তু সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হবে। তাহলে দেখেন কি হচ্ছে, সুন্দর সমাজ গঠন হবে, একটা ইকুইটি তৈরি হবে, সাম্য প্রতিষ্ঠা, সামাজিক অধিকার সবার সমান থাকবে, সামাজিক ডেভেলপমেন্ট হবে, কেউ আর দরিদ্র থাকবে না, পিছিয়ে পড়বে না, সামাজিক নিরাপত্তা যেটার কথা বলছিলাম, সেফটি, দায়িত্বশীলতা তৈরি হবে, যারা রুট লেভেলে কাজ করেন জনগণের সাথে তারা আরো দায়িত্ববান হবেন, সামাজিক ঐক্য তৈরি হবে। এখন যেমন ধনীরা অনেকে আছে যে গরিবদের অবহেলা করে, তারা কোনো কথাবার্তা বললে বা মতামত দিলেও সেটা গ্রহণযোগ্য হয় না, মানে আমাদের সোশ্যাল যে কন্ডিশন তাতে কিন্তু এটা হয়। সো এই জিনিসটা তখন বাড়বে, যেহেতু সবাই মোটামুটি একটা কাছাকাছি লেভেলে আসবে বা সবারই একটা ভ্যালু থাকবে, একটা ইউনিটি তৈরি হবে। দুর্নীতিমুক্ত সমাজ, যাই হোক, যেটা আমাদের মেজর চ্যালেঞ্জ, আমরা এখনো যাইতে পারি না কাছাকাছি,
এবং জানমালের নিরাপত্তা তৈরি হবে। সো একটু খেয়াল করে দেখেন ভাইয়া, এই একটা স্লাইডে আমরা অনেক কথা বললাম, কিন্তু আপনি যদি একটু চিন্তা করে তারপর এই জিনিসগুলো পড়তে আসেন, আপনার কাছে কিন্তু মুখস্থ করতে হবে না। আমার কথার সাথে একমত কিনা, কি মনে হয়? আর যদি পড়ার মতো করে পড়তে শুরু করেন, যে আমি মুখস্থ করব যে সামাজিক ক্ষেত্রে সুস্থ সমাজ গঠন, সাম্য প্রতিষ্ঠা, তাহলে দেখবেন ভাই মাথায় একবার ঢুকবে, পরের দিন সকালে আবার বের হয়ে যাবে, জীবনের মাথায় থাকবে না এগুলা। সো বেটার হয় হচ্ছে আগে চিন্তা করেন যে সুশাসন এস্টাবলিশ হলে আমরা কি কি পেতাম, তারপরে আমার স্লাইডটা দেখেন, তাইলেই হবে। আশা করি বোঝা গেছে। এখন আমরা একটু সামনের দিকে যাই। এটাও ওয়ান কাইন্ড অফ সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরা হয়েছে। এটাও সেম কথা, জাস্ট একবার চোখ বুলাই নিয়েন, আগে স্লাইডে যা যা বলছি তার একটা সামারি টাইপের। ওকে, এবার আসি মূল্যবোধ শিক্ষার গুরুত্ব। কাইন্ড অফ আগের দিন এগুলো পড়ানো হয়ে গেছে, বাট স্টিল আমরা একটা আলাদা করে রেখেছি। দেখেন একটা সাইকেল দেখানো হয়েছে এখানে, যে মূল্যবোধ শিক্ষা আমাদের কেন লাগবে। নট লাইক দ্যাট যে সাইক্লিক অর্ডারে এটা হতে হবে। আপনারা পয়েন্টগুলো দেখেন, আমরা এটা দিয়ে শুরু করি। এক, কর্তব্যবোধ। মূল্যবোধ জিনিসটা কি বলেছিলাম মনে আছে কারো? কেউ একটু বলেন তো দেখি চ্যাট বক্সে, মূল্যবোধ বলতে আমরা কি বুঝি? হুজাইফা বলেছেন সোসাইটি থেকে প্রাপ্ত ভুল শুদ্ধ জ্ঞান। ওকে, কুবরা বলেছেন মোরাল ভ্যালু। ভেরি গুড। হ্যাঁ, মেইন জিনিস এটাই, অর্থাৎ ভালো মন্দ বা ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করার যে একটা গুণ, যেটা আমরা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটা স্টেজে অর্জন করি, সেটাই হচ্ছে আপনার মূল্যবোধ। এবং মূল্যবোধটা মেইনলি হচ্ছে নৈতিক শিক্ষা থেকে তৈরি হয়। অর্থাৎ নৈতিকতা আগে তৈরি হয়ে, যেটা আপনার বিবেক বা আপনার যে, হ্যাঁ বিবেকই বলা যায়, বিবেক আপনাকে যেটা করতে বলে সেইটার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশই হচ্ছে মূল্যবোধ। হ্যাঁ, গুড। নাসরিনও বলেছেন কি করতে হবে কি করতে হবে না সেটার একটা জ্ঞান। আচ্ছা, তাহলে দেখেন আপনি যখন জানবেন যে আপনার কি করতে হবে কি না হবে, আপনার মধ্যে আলটিমেটলি কর্তব্যবোধ চলে আসবে। সহনশীলতা নিয়ে কথা বলেছিলাম। সহনশীলতা মানে হচ্ছে প্রতিটা স্টেপে নিজের আশপাশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। মনে করেন আপনি এখন একটা স্টেজে আছেন, আপনি পড়াশোনা করছেন চাকরির জন্য, দেখছেন হয়তো অনেক জায়গায় দুর্নীতি হচ্ছে, অনেক জায়গায় অন্যায়ভাবে নিয়োগ হচ্ছে, হয় ভাইয়া, এটা তো আসলে আমরা তো 100% যেতেই পারি না। অনেক জায়গায় তো এরকমই হয়, নিয়োগটা দেখা মাত্রই মনে হয় যে এটা তো লোক দেখানো নিয়োগ, হয়তো নিজেদের মতো করে লোক নিয়ে নিবে। বহুত আছে এরকম উদাহরণ। যাই হোক, পিএসসি হয়তো অনেকটা এক্ষেত্রে স্বচ্ছ, তারপরে হয়তো 100% আমরা বলতে পারি না। তো এইটা হচ্ছে কি, আপনার প্রতিটা স্টেপে আপনি যদি নিজেকে মানিয়ে নিতে পারেন এবং অন্যের আহ, দুঃখ, অন্যের সুখ সেগুলা নিজের মধ্যে শেয়ার করা, কাইন্ড অফ হচ্ছে অন্যের জুতা পায়ে দেওয়া। ঠিক আছে, পুটিং অন আদার শু। আপনি যদি অন্যের জুতা পায়ে দিয়ে দেখেন যে কেমন লাগে, এই যেটাকে আসলে আপনার বলা হয়, এটা একটা ইংলিশ আছে, সেটা হচ্ছে আমি এই মুহূর্তে মুখে এসেও আবার চলে গেল, আমি আসলে ইংলিশ ওয়ার্ডটা মনে করতে পারছি না। এমপ্যাথি, হ্যাঁ মনে পড়েছে। এমপ্যাথি জিনিসটা, এমপ্যাথি নিয়ে কিছু ভালো ভালো ভিডিও আছে ভাইয়া, আপনার ইউটিউবে সার্চ দিয়েন যে বেস্ট এমপ্যাথি ভিডিওস বা এমপ্যাথি ভিডিওস। হ্যাঁ, একটা ভিডিও খুব আমার কাছে ভালো লেগেছিল, একটা হসপিটাল নিয়ে 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও, যে হসপিটালের প্রতিটা জায়গায় কয়েকজন মানে অনেকগুলো মানুষকে দেখিয়ে দেখিয়ে তাদের মেন্টাল কন্ডিশনটা উপরে লিখে দেওয়া হয়েছে। 2 একজন মনে হয় দেখেছেন। যেমন একজন হচ্ছে খোড়া, তার আবার অপারেশন হয়েছে পায়ের, সে চিন্তা করছে আমি কি আর হাঁটতে পারবো কিনা। আবার তাকে যে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে নার্স, সে হয়তো চিন্তা করছে যে আজকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসায় যেতে হবে, একটা কাজ আছে। আবার মনে করেন ডাক্তার রোগী দেখছেন, তার মাথায় আবার একটা টেনশন আছে। মানে প্রত্যেকেই প্রত্যেকের লাইফ নিয়ে কিন্তু ব্যস্ত। সো একজন সেবা গ্রহীতা যখন আপনার কাছে আসবে, মনে করেন আপনি সরকারি অফিসে আছেন, ওই ব্যক্তিটা আসলে কোন কন্ডিশনে পড়ে সেবাটা নিতে এসেছে, তার মতো করে চিন্তা যদি আপনি করতে পারেন, দেন অবভিয়াসলি আপনার কাছ থেকে বেস্ট সার্ভিসটা আমরা পাবো। সো এইটাই হচ্ছে সহনশীলতা এবং এমপ্যাথি নিজের মধ্যে নিয়ে নেওয়া। ঠিক আছে, ব্যক্তিত্বের বিকাশ এগুলো নিয়ে বলার কিছু নাই। জবাবদিহিতা, সুশাসন এস্টাবলিশ হলে আলটিমেটলি এটা চলে আসে। মূল্যবোধ থাকলেও আপনি অবশ্যই রেসপন্সিবল হবেন, এবং জবাবদিহিতার ভয়টা আপনার মধ্যে থাকবে যে আমি কিছু একটা করলে আমাকে এটা লায়াবিলিটিস নিতে হবে। শৃঙ্খলাবোধ অবভিয়াসলি চলে আসবে, আইনের শাসন আসবে, সামাজিক ন্যায় বিচারও আসবে। সেগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ মূল্যবোধ শিক্ষার গুরুত্ব, এটা সেটা চোখে দেখে রাখেন। ওকে, সুশাসন প্রতিষ্ঠায় আপনারও কিছু দায়িত্ব কর্তব্য আছে। সরকার তো আর শুধু শুধু আপনাকে এস্টাবলিশ করে দিবে না, আপনারও তো কিছু কাজ আছে। তো আমার কি কি কাজ আছে একটু দেখে নেই।
যেমন শিক্ষা সরকার আপনাকে দিচ্ছে, তো আপনারও উচিত হচ্ছে শিক্ষাটা যতদূর পারেন আপনার মধ্যে নিয়ে নেওয়া, কারণ আমরা জানি শিক্ষিত জাতি সবসময় হচ্ছে উন্নতির শিখরে চলে যায়। এবং শিক্ষা আমাদের মধ্যে আগে কম ছিল বলে আমরা এতদিন পিছিয়ে ছিলাম। রিসেন্টলি এটা ডেভেলপ হয়েছে, তারপর অনেকেই আমরা অশিক্ষিত আছি, খুঁজলে বহুত পাবেন। হোয়াটএভার, সচেতনতা লাভ করা অবশ্যই আপনার মধ্যে সচেতনতা জাগ্রত করতে হবে। আমরা ছোটবেলায় যখন রচনা লিখতাম বা এসে লিখতাম, কি করতাম মনে আছে? পরিশেষে এই কথা বলা যায় যে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, অথবা রেইজ অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল। এই কথাটা কিন্তু আমরা কমন লিখতাম। মনে করে দেখেন, আরেকটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস। এরকম 2-3টা কমন কথা ছিল। তো এখানেও বেশ সেম জিনিস, আপনার মধ্যে সচেতনতা তৈরি না হলে আপনি কখনোই আপনার অধিকার সম্পর্কে সচেষ্ট হবেন না। আপনাকে জানতে হবে আপনার কি পাওয়ার কথা, কি পাওয়ার না কথা। চারিত্রিক দৃঢ়তা বৃদ্ধি করা, তার মানে আপনার মধ্যে অবশ্যই একটা স্ট্রং নৈতিকতা থাকতে হবে, মোরাল থাকতে হবে। ধর্মীয় সহিষ্ণুতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ধর্মীয় সহিষ্ণুতা বলতে বোঝানো হয় ধর্ম যার যার, উৎসব সবার, এবং যার ধর্ম তার কাছে। দুইটা কথা দিয়ে আমি বুঝাই দিব, আর কোনো কিছু কথা আমি বলবো না। বিকজ অবভিয়াসলি প্রত্যেক ধর্মের প্রতি আমাদের মিউচুয়াল রেসপেক্ট রাখতে হবে। কারো হয়তো ধর্মটা 86% হয়তো কোনো ধর্ম অনুসারী, কেউ হয়তো 5%, কেউ হয়তো 10%, হোয়াট এভার, সবার কাছে তার ধর্ম নিয়েই থাকতে হবে, অন্যের প্রতি নাক না গলালেই ভালো। জাতীয়তা থাকতে হবে। জাতীয়তা থাকতে হবে বলতে বুঝাচ্ছি আমি যেটা, আচ্ছা জাতীয়তা ও দেশপ্রেম দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? বলতে পারবেন কেউ? আচ্ছা, আছে। আমি একটু সংক্ষেপে বলে দিই। হ্যাঁ, সুদীপ্ত ভাই বলে দিচ্ছেন, বাঙালি ভার্সেস বাংলাদেশি, এই দুইটা লাইনের মধ্যেই পার্থক্য লুকিয়ে আছে। বাঙালি বলতে হচ্ছে বাঙালি একটা জাতি। আমরা যে জাতি ক্রমবিকাশ পড়েছি, আহ কোথায় পড়েছি আমরা, বাংলাদেশ অ্যাফেয়ার্সে মনে হয় পড়েছি, বা বাংলাতে শুরুতে পড়েছি, যে আমরা অস্ট্রিক, দ্রাবিড়, তারপরে হচ্ছে ভর্চিনীয়, মঙ্গোলীয়, এই বিভিন্ন জাতির সংমিশ্রণে আমাদের বাঙালি জাতি এসেছে। সো এই বাঙালি জাতির যে একটা চেতনাবোধ, সেটাই হচ্ছে আপনার জাতীয়তাবোধ, ঠিক আছে, ন্যাশনালিটি যেটাকে বলা হয়। আর দেশপ্রেমটা হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশী। সো এই বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু আমাদের ওই সাঁওতালও বাংলাদেশী, কিন্তু জাতি হিসেবে কিন্তু সে বাঙালি না। পার্থক্যটা একটু বুঝেন, ঠিক আছে? সো এই দুইটার মধ্যে আপনার একটা যোগসূত্র করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ, আপনার মধ্যে অবশ্যই গণতন্ত্রের প্রতি সচেতনতা থাকতে হবে। আপনি খালি সরকারকে বলবেন যে গণতান্ত্রিক সরকার হইতে হবে, গণতান্ত্রিক সরকার হইতে হবে, বাট আপনারা জনগণ হিসেবে মাইন্ডসেট রাখলেন যে আপনারা গণতান্ত্রিক হবেন না, তাহলে তো লাভ নাই। সো আপনার মধ্যেও চেতনাটা থাকতে হবে। রাজনীতিকে ব্যবসায় রূপান্তর না করা, হোয়াট এভার, বুঝে নেন। সরকারের কাছে সহযোগিতা করা, অবভিয়াসলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা আমি আগের দিন আপনাদেরকে একটু বলেছিলাম। সেটা হচ্ছে, একটু উদাহরণ দিই। রিসেন্টলি আমাদের তো এনার্জি ক্রাইসিস হয়েছে, তাই না? এখন তো শীতকাল চলে আসছে বলে আমরা টের পাচ্ছি না অতটা। তো আমাদের কিন্তু বিদ্যুতের বিভ্রাট হয়েছে বেশ, অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা কারেন্ট ছিল না, বেশ কিছু প্রবলেম হয়েছে। তো সরকার কি করলো? সরকার করলো হচ্ছে বিদ্যুতের খরচ কমিয়ে আনার জন্য নির্দেশ দিল। স্বাভাবিক ভাই, অর্থনৈতিক মন্দা যে পরিমাণ হয়েছে গ্লোবালি, তাতে প্রত্যেক দেশই কোনো না কোনো ভাবে এফেক্টেড হয়েছে। কেউ কেউ তো দেউলিয়া হয়ে গেছে, শ্রীলঙ্কা যেমন। তো পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। তো সেই তুলনায় বাংলাদেশেও যে ইম্প্যাক্ট পড়বে না, এটা কিভাবে পসিবল? বাংলাদেশ ছোট্ট একটা দেশ। তো সরকার আরো কি বললো, যে আপনারা খরচ কমিয়ে দেন, বিলাসিতা কমায় দেন, সেভিংস বাড়ান। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, রাস্তায় বের হলে সন্ধ্যার পরে ঢাকার প্রতিটা জায়গায় মানুষের খাওয়া দেখলে মনে হবে যে এরা হাবাতে জীবনে কোনোদিন কিছু খায় নাই। রেস্টুরেন্টের মধ্যে, রাস্তায়, ফুটপাতের, ফুড কোর্টের উপরে, সব জায়গায়। আমার মিরপুর এরিয়ায় বাসা, আমি একটু মিরপুর 10-1 বা মিরপুর 2 এর দিকে গেলে মানে মাথা খারাপ হয়ে যায় যে মানে আমাদের জন্মই হয়েছে মনে হয় খাওয়ার জন্য। তাহলে সরকার যে অস্টেরিটি প্রিন্সিপাল মানতে বললো, আমরা ফেসবুকে স্ট্যাটাস দিলাম জ্বালাময়ী যে এই সরকার ব্যর্থ, এই সরকার কি দিয়েছে, এখন অস্টেরিটি প্রিন্সিপাল মানতে বলছে, সরকারের টাকা নাই, রিজার্ভ নাই, আমাদের, আমরা গরিব হয়ে যাচ্ছি, আমরা দেউলিয়া হয়ে যাব, ব্যাংকে টাকা নাই বলে উড়িয়ে ফেলতেছি। অথচ সরকার যে একটা বাধ্য হয়ে একটা ঘোষণা দিল যে আমরা একটু খরচ কমিয়ে আনি, সেটাতে আমাদের কোনো খেয়াল নাই। তাহলে এই কাজটা কি একটা সুনাগরিকের কর্তব্য হতে পারে? অবভিয়াসলি আমি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমি বলতেছি না সরকারের কোনো ভুল ছিল কি না ছিল, এটা আমার পয়েন্ট না। আমি যে সরকারের একটা যৌক্তিক কাজে আপনার সহযোগিতা করা উচিত কি না উচিত, সেইটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অবভিয়াসলি এটা সহযোগিতা করা উচিত, এরপরে কি হয় না হয় সেটা অন্য ব্যাপার। সো পরিবর্তনটা হওয়া উচিত নিজের থেকে, নিজের জায়গা থেকে।
ঠিক আছে? হোয়াট এভার, মিরপুর কততে বাসা আমার? আচ্ছা, কি বাসায় দাওয়াত দিতে হবে? আছি ভাই, মিরপুরেই আছি, 10-এর আশেপাশেই আছি। ওকে, আজান দিচ্ছে আমার এখানে, আমরা মনে হয় ছোট্ট একটা আজানের ব্রেক নিতে পারি। আজানের সময় কথা বলতে চাচ্ছি না, আজানটা শেষ হলে আবার কথা বলা শুরু করবো। ওকে, থ্যাংক ইউ। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজানের বিরতির পর। আজান কেবলমাত্র শেষ হয়েছে এদিকে, তাও দু এক জায়গায় চলছে হালকা করে, তারপর আমরা শুরু করি। ওকে, তানভীর ভাই সমস্যা নাই, মজা করছি, হ্যাঁ, বাসা নিয়ে দাওয়াত থাকলো। মিরপুর 10-এর কিছু বাসিন্দা পেয়ে গেছি আমার মতোই। আই এম নট ইন মিরপুর 10, আসলে আরেকটু এদিকে শেওড়াপাড়া গাজীপাড়ার দিকে আর কি। আচ্ছা, সুলাইমান ভাই একটা সুন্দর কথা বলেছেন যে খাওয়া দাওয়াতে আটকে না গিয়ে পণ্যের বিলাসিতা বর্জন করাতে। অবভিয়াসলি ভাই, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে খাওয়া দাওয়ার কথা বলেছিলাম,
কিন্তু আমরা পণ্য নিয়েও যে বিলাসিতাগুলো করি, বিলাসী পণ্যগুলো আমরা চাইলে একটু বর্জন করতে পারি। ঠিক আছে, এটা জামা কাপড় থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, আপনি খুবই একটা ভালো কথা বলেছেন, থ্যাংক ইউ। ওকে, সো কথাবার্তা মোটামুটি এই পর্যন্তই। এরপর আমরা আবার একটু পরের স্লাইডে চলে যাই। এখানে কিছু রিডিং ম্যাটেরিয়ালস আছে ভাইয়া, নতুন করে কিছু বলার নাই, আমি একটু মার্ক করে দিই। চোখ বুলিয়ে যেন, ঠিক আছে, লাল কালি দিয়ে যেগুলো আছে ওগুলো একটু মনে রাখার চেষ্টা করেন, সেটা বেটার হবে। এখানেও সেম ভাইয়া, জাস্ট একটু রিং পড়বেন, জাতীয় উন্নয়নে মূল্যবোধ শিক্ষার কি কি প্রভাব আছে। ওকে, ই গভর্নেন্স। ই গভর্নেন্স নিয়ে আগের দিন আসলে কথা বলা হয়ে গেছে। গুড গভর্নেন্সের সাথে ই গভর্নেন্সের অনেক মিল আছে। সো ই গভর্নেন্স হচ্ছে আপনার যে সরকারি যে সেবা আছে, সেই সেবা প্রদানে যদি আমরা তথ্য প্রযুক্তি বা ডিজিটাল মাধ্যমটা ব্যবহার করি, তাহলে সেটাকে আসলে ই গভর্নেন্স বলা হয়। ই গভর্নেন্স বলতে বোঝানো হয় হচ্ছে আহ, আপনার ওয়ান স্টপ সার্ভিস। আমরা বিভিন্ন জায়গায় ওয়ান স্টপ সার্ভিস দেই না, দেখেন না, বিভিন্ন জায়গায় আপনার মোটামুটি ইউনিয়ন পর্যায়ে, তারপরে উপজেলা পর্যায়ে আমরা কিছু কিছু ওয়ান স্টপ সার্ভিস রেখেছি সরকারের পক্ষ থেকে। সেগুলো হচ্ছে ওই এক জায়গায় সব ধরনের সেবা পাওয়া যায়। এটা একটা উদাহরণ আপনাদেরকে দেই, সেটা হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের নাম কি শুনেছেন কেউ? ইউনিয়ন ডিজিটাল সেন্টার, যতগুলো ইউনিয়ন আছে মোটামুটি প্রায় 4000-এর মতো মোস্ট প্রবাবলি প্রায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার হয়েছে। সো এই ইউনিয়ন ডিজিটাল সেন্টার গুলাতে কাইন্ড অফ হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দেখেন না, নীলক্ষেত এরিয়াতে বা মিরপুর 10-এর দিকে, যেখানে ফটোকপির সাথে অনলাইনে চাকরির ভর্তির ফর্ম পূরণ করা হয়, এসএসসির ফর্ম পূরণ করে দেওয়া হয়, এইচএসসির ফর্ম পূরণ করে দেওয়া হয়, বিসিএস এর ফর্ম পূরণ করা হয়, এরকম টাইপের দোকান টোকান দেখেন না? সো ইউনিয়ন ডিজিটাল সেন্টার এরকম টাইপেরই কিছু একটা, যেখানে আপনার নাগরিক সকল সুযোগ সুবিধা বা সেবা প্রদান করা হয়। যেমন জনগণের জন্য মনে করেন কেউ হয়তো কোনো ঋণের জন্য আবেদন করবে ব্যাংকে, সেটা আবেদন করে দেওয়া হয়। কেউ হয়তো সরকারের কোনো সুযোগ সুবিধার জন্য আবেদন করবে, সেটাও করা হয়। এছাড়া আরো অনেক রকম সেবা আছে, সব হচ্ছে একটা জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, সো এগুলো ভাইয়া একটু জাস্ট আমরা দেখে নিব, এটা নিয়ে নতুন করে কিছু বলতে চাচ্ছি না, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। ঠিক আছে ভাইয়া, সো আমি রেখে দিচ্ছি। ওকে, ই গভর্নেন্স এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য কাইন্ড অফ আপনার দুইটা। নাম্বার ওয়ান, সুশাসন প্রতিষ্ঠা করা, এইটা মেইন কারণ। দুই নাম্বার হচ্ছে সরকার ও জনগণের যোগাযোগ বৃদ্ধি করা। কারণ সরকার সচিবালয়ে বসে কি কি করতেছে জনগণ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বা রুট লেভেলে, সেগুলো কিন্তু তারা জানে না। সো এই জাস্ট ওয়ান স্টপ সার্ভিস বা এই ই গভর্নেন্স এর মাধ্যমে দ্রুত সবকিছু জানানোর ব্যবস্থা করা হচ্ছে। ঠিক আছে, বাকিগুলা রিডিং ম্যাটেরিয়াল। ওকে, একটা পোল কোশ্চেন, এটা একটু লঞ্চ করে দিই, বিকজ এই কথাটা আমি ক্লাসে বলেছি, একটা জায়গায় মার্ক করে দিয়েছি, দেখি কয়জনের মনে আছে। তানভীর ভাই, কাইন্ড অফ একদম শুরু স্লাইডটাতে এটা ছিল। নট লাইক দ্যাট যে আপনাদের সবাইকে পারতে হবে, কোনো সমস্যা নাই, এটা পূরণ করেন, আমি অ্যান্সারটা দিয়ে দিব। আচ্ছা, আমরা মনে হয় শেষ করতে পারি পোলটা। অনেকেই পার্টিসিপেট করেছেন, থ্যাংক ইউ। এইটার কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে আপনার বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক বলেছে হচ্ছে সুশাসনের টেকসই উন্নয়নে নিশ্চিত হয়। ঠিক আছে, আর ইউএনডিপি শুরুতে বলেছিল হচ্ছে যে আপনার স্বচ্ছতা, দায়বদ্ধতা, জবাবদিহিতা, অংশগ্রহণ, এগুলো বৃদ্ধি পায় হচ্ছে সুশাসনের ফলে। সো এই দুইটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, পরের স্লাইডে যাই। এই যে বাংলাদেশের সরকারের ই গভর্নেন্সের যদি কয়েকটা উদাহরণ চাই আমরা, সেই এক্সাম্পল গুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। খেয়াল করে দেখেন কি কি গভর্নেন্স আমরা করছি। বিভিন্ন সফটওয়্যার চালু হয়েছে। আপনারা জানেন যে আগে নথিপত্র বা সরকারের কাজকর্মগুলো আমরা কাগজের মাধ্যমে করতাম, বর্তমানে কিন্তু ই নথি চালু হয়েছে। আমরা চেষ্টা করছি পেপারলেস অফিস এস্টাবলিশ করার জন্য, বাট এটা সময় লাগবে, কারণ অনেকেই হচ্ছে এই জিনিসটার সাথে কোপ আপ করতে পারছে না। বাট স্টিল সকল ডিসি অফিস, আমাদের সরকারের সচিবালয়, মন্ত্রণালয়, অনেক জায়গাতেই ই নথি চালু করা হয়েছে। ইমেল সার্ভিস চালু। ইমেল তো ভাইয়া আগে থেকেই ছিল, বাংলাদেশে বহুত আগেই ইমেল ছিল, কিন্তু সরকারের কাজকর্মগুলোতে ইমেল কিন্তু এখন প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। ঠিক আছে, আপনার মনে করেন সাপোজ আপনার কি বলে এটাকে, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো একটা নিউজ সকল ডিসি অফিসে দিতে হবে, ব্যাস গ্রুপ মেইল করে পাঠিয়ে দেয় কোনো একটা চিঠি, যে সবার জন্য নির্দেশনা। তারপর মনে করেন শিক্ষা মন্ত্রণালয়, 64 জেলায় শিক্ষা অফিস আছে, তো কোনো একটা জিনিস
সব জায়গায় সার্কুলেট করে দেয়। সো ইমেইল হচ্ছে একটা যোগাযোগের খুব সুন্দর মাধ্যম। ট্র্যাকিং সিস্টেম প্রবর্তন, এটা নর্মালি হচ্ছে পুলিশ বা অন্যান্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী করে থাকে। জেলা ওয়েব পোর্টাল, এটা জেলা না বলে পুরো দেশের ওয়েব পোর্টালই বলতে পারি। আপনারা হয়তো বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়নের কথা জানেন, www.bangladesh.gov.bd। কেউ কি গিয়েছেন এই ওয়েবসাইটে কখনো? না গিয়ে থাকলে আজকে ক্লাস শেষ করে একবার ঘুরে আসবেন, দেখবেন যে কত বড় ওয়েবসাইট আমরা তৈরি করতে পেরেছি, যেটাকে ওয়েব পোর্টাল বলা হয়। ঠিক আছে, এখানে 64 জেলা, সকল ইউনিয়ন, সকল বিভাগ, তারপরে সরকারের 58টা মন্ত্রণালয় বিভাগ সবগুলা এর মধ্যে ইনক্লুডেড আছে। এবং প্রতি জেলায় কোন কোন সরকারি অফিস আছে, কোন কোন সেবা দেওয়া হয়, সবকিছু আছে। মানে কাইন্ড অফ কি নাই এখানে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ, এটা প্রতিনিয়ত এখন করা হচ্ছে, জুমের মাধ্যমে মিটিং হয়। তারপর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী অনেক কিছু উদ্বোধন করে থাকেন। সো এটা ওয়ান কাইন্ড অফ ই গভর্নেন্স। সমন্বিত ডাটাবেস সাপোর্ট হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম, যেটা A2I বলা হয়। এই A2I সরকারের হচ্ছে ডিজিটালাইজেশন প্রসেসের সাথে সব থেকে বেশি যুক্ত, সকল কাজকর্ম A2I এর মাধ্যমে করা হয়। ইউনিয়ন ডিজিটাল সেবা, যেটা বললাম, ই সেবা কেন্দ্র চালু, ই পুলিশ ব্যবস্থা চালু করার চেষ্টা চলছে। এখন পুলিশ ভেরিফিকেশন ফর্ম কিন্তু অনলাইনেও পূরণ করে দেওয়া পসিবল, এবং পুলিশ ভেরিফিকেশন অনলাইনেও হচ্ছে, নট লাইক দ্যাট সব জায়গায় হচ্ছে, এটা শুরু হয়েছে কিছুদিন হলো। ঠিক আছে, ওকে, সরকারের কার্যক্রম দেখলাম। ই পাসপোর্ট, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, ধরে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, বোঝাবুঝির কিছু নাই, এটা অনেক জায়গায় কাজে লাগবে, বাংলাদেশ অ্যাফেয়ার্সেও কাজে লাগবে, তারপর রিটেনের সময় কাজে লাগবে। মোটামুটি মেইন ইনফরমেশন গুলো দেওয়া আছে। কত সালে চালু করা হয়েছে, চালুকারী দেশের মধ্যে কততম, এবং কতগুলা সুবিধার কথা উল্লেখ আছে, 38। ওকে, আচ্ছা, এবার আসছি নৈতিকতা। এখন এই স্লাইড থেকে পরের প্রায় 5-7টা স্লাইড আমি স্কিপ করে যাব। কেন স্কিপ করব? বিকজ নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন আগের দিন ক্লাসে আমি ব্যাখ্যা করেছিলাম কেন, কিভাবে আসে এবং কাকে বলে। তো ওইটার জন্য খেয়াল করবেন, আগের দিনের স্লাইডে কিন্তু নৈতিকতার কথা কোথাও উল্লেখ ছিল না। একটু যদি আপনারা আগের দিন পড়ে থাকেন বা পড়াশোনা যদি মনে থাকে, তাহলে দেখবেন নৈতিকতা স্লাইড গুলো ওখানে দেওয়া ছিল না, বাট আমি মুখে মুখে বলেছিলাম। সো দ্যাটস ওয়াই এই স্লাইডে নৈতিকতা অ্যাড করে দেওয়া হয়েছে। কি কি পড়বেন একটু বলি, আমি যেগুলো মার্ক করে দিচ্ছি মাস্ট, কোন শব্দ থেকে এসেছে এবং সেটা ল্যাটিন না গ্রিক, যেন গোল পাকিয়ে না যায়। সক্রেটিস সুন্দর একটা কথা বলেছেন, ছোট্ট একটা কথা, ভার্চু ইজ নলেজ। ঠিক আছে, তারপরে নীতিবিদ মুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস এর একটা কোনো কোশ্চেন এসেছিল বিসিএস এ। শুভর প্রতি অনুরাগ, অশুভর প্রতি বিরাগ, মানে রাগ অনুরাগ নিয়ে হচ্ছে নীতিবিদ মুর বলেছে। জোনাথন হেইট মনে করেছে তিনটা, মনে রাখবেন জোনাথন হেইটের কথা আসলে তিনটা থেকে নৈতিকতার উদ্ভব হয়েছে। আমি জাস্ট মুখস্থ করার জন্য হিন্টস দিয়ে দিচ্ছি, 3। ওকে, ম্যাকাইভার বলেছেন একটা ইংলিশ কথা, ল ডাজ নট এন্ড ক্যানট কভার অল গ্রাউন্ডস অফ মরালিটি, মানে তিনি একটা হতাশার কথা বলেছেন যে আইন দিয়ে সব ধরনের মরালিটি কভার করা যায় না। ঠিক আছে, এই আর কি। ব্যাস, ম্যাকিয়াভেলির ধারণা না পড়লেও চলবে ভাইয়া, আমি যে অংশগুলো দাগিয়েছি সেগুলো একটু ভালো করে পড়েন, তাইলেই চলবে। এগুলো জাস্ট রিডিং ভাইয়া, এগুলো নিয়ে কিচ্ছু বলার নাই। রিডিং রিডিং, বাট লাল কালিগুলো একটু ভালো করে। আচ্ছা, এবার আসি সংবিধানের সাথে মিল রেখে আমরা একটু পড়াশোনা করব। সংবিধান তো সবাই মোটামুটি পড়াশোনা শুরু করেছি, বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে সংবিধানের ক্লাস হয়েছে। পুরো সংবিধান কভার হয়ে গেছে? ওকে, গুড, শেষ। তাহলে একটু খেয়াল করেন সংবিধানে কোথায় হচ্ছে আপনার এই নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এই রিলেটেড যদি কোনো অনুচ্ছেদ থাকে সেগুলো একটু আমরা দেখি। দেখেন খেয়াল করে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8 থেকে 25, এই অংশটাতে কিন্তু বেশ কিছু কথাবার্তা বলা আছে, যেখানে আপনার নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, তারপরে জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক, এই টাইপের জিনিসপত্র আছে। যেমন আমাদের 4টা মূলনীতি, 4টা মূলনীতির মধ্যেই কিন্তু আমাদের নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের পুরো থিমটা স্ট্যাবলিশ করে দেওয়া হয়েছে। নৈতিকতার মধ্যে ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় নিরপেক্ষতা, গণতন্ত্র এস্টাবলিশ করা, যেটা সুশাসনের একটা অন্যতম লক্ষ্য, মানবাধিকার রক্ষা করা, সামাজিক একটা শোষণ মুক্ত তৈরি করা, এবং সব থেকে বড় কথা জাতীয়তাবাদ। 4টার মধ্যেই কিন্তু এগুলো ইনক্লুড আছে। বাট নৈতিকতা নিয়ে একটা স্পেশাল ধারা আছে অনুচ্ছেদ, সেটা হচ্ছে 18 নাম্বার, এই যে জনস্বাস্থ্য নৈতিকতা। 19 সুযোগের সমতা, এটাও কিন্তু নৈতিকতা রিলেটেড। তারপরে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, তো এটা দিয়ে মিন করতেছে হচ্ছে দায়িত্বশীলতা, বা হচ্ছে আপনার যে এমপ্যাথির যে বিষয়টা আমি একটু আগে ব্যাখ্যা করলাম।
এরপরে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আপনাকে বিচার বিভাগের পৃথকীকরণ করতে হবে। সো এটাও নৈতিকতা রিলেটেড। সকল জাতীয়তাবাদের উদ্ভব ঘটা বা দেশপ্রেমের যে একটা উদাহরণ, সেটা কিন্তু উপজাতি এবং নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি, তাদের প্রতিও আমাদের অবশ্যই একটা সহিষ্ণু মনোভাব বা সহনশীলতা বজায় রাখতে হবে। এবং এটা শুধুমাত্র গ্লোবালি ন্যাশনালি রাখলে হবে না, এটা গ্লোবালিও করতে হবে, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার প্রতিও আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। সো একটু মার্ক করে দিলাম। এবং শিক্ষা তো অবশ্যই। এরকম তৃতীয় অনুচ্ছেদে কয়েকটা আছে যেগুলো দিয়ে আসলে মোটামুটি আমাদের এই ইথিক্স এর সাথে মিল আছে। যেমন আইনের দৃষ্টিতে সমতা 27 নম্বর অনুচ্ছেদে আছে। তারপরে হচ্ছে আপনার সরকারি চাকরি লাভে সুযোগের সমতা, তার মানে কোনো দুর্নীতি করা যাবে না। আইনের আশ্রয় লাভের অধিকার, এখানেও সেম, দুর্নীতি চলবে না। চলাফেরার স্বাধীনতা, মানে গণতান্ত্রিক যে একটা অধিকার আপনার, সমাবেশের স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার, সংগঠন গণতান্ত্রিক অধিকার, চিন্তা বিবেক এটাও আপনার একটা গণতান্ত্রিক অধিকার। এবং 44 অবশ্যই মৌলিক অধিকার বলবৎকরণ। আচ্ছা, আপনাদের ছোট্ট একটা প্রশ্ন করি, মৌলিক অধিকার যদি কোনো কারণে খণ্ডন হয়, তাহলে হাইকোর্টে রিট করতে পারবেন কোন অনুচ্ছেদে বলা আছে? দেখি সবাই বলেন চ্যাট বক্সে। মাত্র কয়েকটা পেয়েছি, দেখি বাকিরা কি বলেন। হাইকোর্টে রিট করতে পারবেন কোন অনুচ্ছেদ অনুযায়ী? নীলা আপু কনফিউজড, দুইটা অ্যান্সার দিয়ে দিয়েছেন। যাই হোক, একটা হয়েছে, কোনটা হয়েছে বলবো না, পরে বলবো। আহ নাসরিন, রনি, আমি তো 44-এর কথা এখানে বলাই আছে, আমি বলেছি 44-এর সাথে সম্পৃক্ত আরেকটা অনুচ্ছেদ আছে যেটা অনুযায়ী আপনি হাইকোর্টে রিট করতে পারবেন যদি মৌলিক অধিকার বলবৎ না করা হয়। ওকে, বেশ কিছু অ্যান্সার পেয়েছি, এটা হচ্ছে 102। ঠিক আছে, মনে রাখবেন কিন্তু 102-এর মনে হয় 1 বা ক এরকম কিছু একটা অনুচ্ছেদ আছে। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে পার্থক্য আছে, তো সেই পার্থক্যটা এখানে দেওয়া আছে ভাই, একটু পড়ে নিয়েন ভাই, এগুলো নিয়ে আসলে বকবক করে টাইম ওয়েস্ট ছাড়া কিছু না, এটা আপনাদেরও সময় লস। ওকে, পোল কোশ্চেন লঞ্চ করে দিই। একটু আগে স্লাইডে দেখিয়েছি, সো আমি এটা 100% অ্যান্সার চাচ্ছি, যেন কারেক্ট অ্যান্সার হয়। বাংলাদেশের ই পাসপোর্টে কত ধরনের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে? থ্যাংক ইউ নীলা তানভীর, চ্যাট বক্সে রিপ্লাই দিয়েছেন, ইটস অ্যাবসলিউটলি রাইট। আপনারা পার্টিসিপেট করেন, কেবল 50% অ্যান্সার দিয়েছেন, বাকিরা কি করতেছেন বলেন তো? জয়েন দিয়ে কি বসে আছেন চুপচাপ? এটা এটা পার্টিসিপেট করেন, পোল কোশ্চেনটা তো আপনাদের জন্য। আচ্ছা থাক, আর সময় নষ্ট না করি, কিছু অ্যান্সার পেয়ে গেছি আমরা, এবং কিছু ভুল অ্যান্সারও এসেছে, হোয়াট এভার, একবার দেখায় সবার মনে থাকবেন এটা আমি বিশ্বাস করি। এটা 38 সিকিউরিটি ফিচার্স। ওকে, মনে রাখবেন। আচ্ছা, এবার একটা ইন্টারমিশনে যেতে পারতাম, এটা ক্র্যাশ কোর্সের একটা বিজ্ঞাপন দেখে নেন, বিজ্ঞাপন আমাদের উচ্চতর ওয়েবসাইটেও আছে, এগুলো নিয়ে কথা না বলি আর। আমরা চলে যাই এবার কিছু নৈতিকতা মূল্যবোধ সুশাসনের বাইরের টপিক, যেগুলো আপনাদেরকে একটু পড়া গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি, আমি একটু তাগিয়ে দিব। যেমন প্রথম হচ্ছে আইন। আইন জিনিসটা কি? অ্যারিস্টটল একটা আইনের বিখ্যাত সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। প্লিজ মার্ক করে দিলাম ভাইয়া, এটা একটু গুরুত্বপূর্ণ। এবং জন অস্টিন, অধ্যাপক হল্যান্ড এবং কয়েকজন এই কথাটা বলেছেন, আইন হচ্ছে সার্বভৌম শক্তির আদেশ। ঠিক আছে, এইটাও একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা। এবং জন লক, লক বলতে হচ্ছে তার নামের বানানটা এইটা, LOCKE, অনেকে লকে বলে বাট আসল নামটা হচ্ছে লক। এটা হচ্ছে যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। সো এই তিনটে সংজ্ঞাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা একটু এই তিনটা মনে রাখার চেষ্টা করবেন। সো উপায় আমি আগের দিন বলছিলাম ভাইয়া, যে কোনো একটা স্পেশাল পয়েন্ট মনে রাখবেন যেটা দিয়ে ওই সংজ্ঞাদাতা ব্যক্তিকে চিহ্নিত করা যায়।
এছাড়া আর অন্য কোনো উপায় নাই, বাকিটা হচ্ছে নিজের মেমোরির উপরে। ঠিক আছে? আচ্ছা, আমাদের এখান থেকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে আইনের উৎস নিয়ে বেশ কয়েকজন কিছু কথা বলেছে। যেমন জন অস্টিন বলেছে সার্বভৌম আদেশ দিয়ে আইন ডিফাইন করা হয়। ঠিক আছে? হল্যান্ড বলেছেন আবার কিছু কথা, যেমন প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায় বিচার। উনি 6টা উৎসের কথা বলেছেন। অস্টিন একটার কথা বলেছেন। ওপেনহেইমও কাইন্ড অফ আপনার এই একই রকম কথা বলেছেন, হল্যান্ডের মতোই 7টা। সো এত কিছু মুখস্থ রাখার দরকার নাই, আমি বলবো যে এটা পড়লেও হয় না পড়লেও হয়, বাট জাস্ট রিডিং করে রাখেন একটা। ঠিক আছে? তবে মেইন যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে আইনের উৎস কয়টা। আইনের উৎস হচ্ছে মেইনলি আপনার যেগুলো এখানে দেওয়া আছে, সবগুলোই উৎস। জনমত, বিজ্ঞানসম্মত আলোচনা, প্রশাসনিক ঘোষণা। বাট এইখানে আমি একটু মার্ক করে দিই ভাইয়া কোন জিনিসগুলো আপনাকে পড়তে হবে। যেমন প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা, এইটা এমসিকিউতে আসতে পারে যে আইনের প্রাচীনতম উৎস কোনটা। এই যে 1 নাম্বার যেটা প্রথা, এটা সব থেকে পুরনো উৎস। সাধারণত বলা হয় হচ্ছে প্রথার ইংলিশটা হচ্ছে কাস্টম। ঠিক আছে? আপনি একটা যে সমাজে বসবাস করেন, তো ওই সমাজে অনেক ছোট থেকেই কোনো একটা রুলস হয়তো এস্টাবলিশড হয়ে আসে। যে সাপোজ হচ্ছে মনে করেন কি টাইপের আমাদের সমাজে এরকম প্রথা আছে, এরকম কিছু একটা বলেন দেখি। কি কি প্রথা আছে আমাদের সমাজে যেটা অনেক আগে থেকে চলে আসতেছে? দু একটা বলেন তো। অনিতা ভালো কিছু বলেন। তো নেগেটিভ প্রথা হয়ে গেল। হ্যাঁ, তানভীর ভাই গুড। সব নেগেটিভ প্রথার দিকে চলে গেছে দেখি। তানভীর ভাই হালখাতার কথা বলছেন, আরেকজন বলেছেন মাসুদ ভাই হালখাতা। হ্যাঁ, হালখাতা একটা অনেক আগের প্রথা, বাট এটা কিন্তু আইন হয় নাই। তো এরকম কিছু প্রথা আছে যেগুলো হয়তো কাস্টমারি চলতে চলতে এক সময় একটা আইনে পরিণত হয়ে গেছে, যে এটা না করলে আপনি অন্যায় করছেন, এরকম টাইপের মনে করা হবে। ঠিক আছে? এক ঘরের প্রথা, যৌতুক, এগুলা তো আসলে নেগেটিভ জিনিস। যাই হোক, তো এরকম যদি অনেক প্রথা থাকে যেটা আইনে পরবর্তীতে এস্টাবলিশড হয়ে যায়, সাধারণত আইনটা তৈরি হয়েছে এরকম প্রথার উপর ডিপেন্ড করে। মনে করেন আগে আমরা যেরকম যে একদম প্রাচীনকালের মানুষ কি করতো, কোন একটা গুহার মধ্যে বসবাস করতো বা ছোট একটা গোষ্ঠী আকারে বসবাস করতো, তাই না? একটা এলাকার মধ্যে তারা থাকতো। তো ওই এলাকায় থাকার সময় তখন তো আর কোনো সরকার নাই, আইন প্রণয়ন করবে কে? তো ওই গোষ্ঠীর সকলে মিলে একটা প্রথা ফিক্স করে ফেলতো যে কেউ যদি এই কাজটা করে তাহলে এটা করা হবে তার জন্য। সো ওই প্রথাটাই পরবর্তীতে ধীরে ধীরে আইনে রূপান্তরিত হয়ে যায়। সো এই জন্য বলা হয় প্রথা হচ্ছে আইনের সব থেকে প্রাচীনতম উৎস। ঠিক আছে? যেমন গ্রেট ব্রিটেনে হচ্ছে প্রথা ভিত্তিক, মানে কাস্টমারি যে ল গুলা, সেগুলাই পরবর্তীতে ল হিসেবে এস্টাবলিশ করা হয়েছে। ধর্ম হচ্ছে একটা আইন। আমাদের কিছু ধর্মীয় আইন আছে না, যে ধর্মের মাধ্যমে করা হয়। যেমন মুসলিম পারিবারিক আইন আছে একটা, এটা কিন্তু ধর্মীয় আইন। ঠিক আছে? যে সম্পত্তির যে বিভাজন নিয়ে একটা আইন আছে, তো এটাও কিন্তু ধর্ম থেকে আসছে। এরকম ছোটখাটো আরো কিছু আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি একটু ইনফরমেশন। আমরা পরের স্লাইডে চলে যাই। আইনের শ্রেণী বিভাগ। আইন বিভিন্ন রকম হতে হতে পারে ভাইয়া। যেমন জাতীয় আইন, আন্তর্জাতিক আইন। জাতীয় আইনের মধ্যে আবার 2 রকম, একটা গভর্নমেন্ট, একটা বেসরকারি। আন্তর্জাতিক আবার 2 রকম, একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, একটা সরকারি। এই দিকে আমরা না যাই ভাইয়া, আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল লটা অনেক বিশাল একটা পরিধি। ঠিক আছে? সো ওইদিকে যাওয়ার দরকার নেই, জাস্ট মানে ক্লাসিফিকেশনটা একটু মনে রাখেন তাহলেই হবে। আর নিচে হচ্ছে প্রশাসনিক, ফৌজদারি, ব্লা ব্লা ব্লা। স্বাধীনতা। স্বাধীনতাও এই আইনের সাথে একটা সম্পর্কিত, কারণ জন লক একটা কথা বলেছেন, একটু আগে দেখালাম। কি বলেছেন? যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। দ্যাটস ওয়াই স্বাধীনতা নিয়ে আমাদের একটু হালকা পাতলা পড়াশোনা করতে হবে, যে একটু দেখে যাই যে কি আছে। স্বাধীনতা অর্থ মেইনলি আসছে হচ্ছে লিবার্ট থেকে, সরি লিবার থেকে, ল্যাটিন শব্দ। এই লিবার থেকে লিবার্টি এসেছে। সেটা হচ্ছে আপনার, আপনি একজন ব্যক্তি হিসেবে যা মন চায় তা করতে পারা, যে একটা সক্ষমতা, সেটাই হচ্ছে স্বাধীনতা। এখন এখানে একটা ছোট্ট কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে অন্যের অনিষ্ট হয়, অন্যের ক্ষতি হয় বা অন্যের উপর ইম্প্যাক্ট ফেলে, নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, এরকম কিছু না করে নিজের স্বতঃস্ফূর্ত কাজ করে যাওয়াটাকেই স্বাধীনতা বলা হয়, কাইন্ড অফ ব্যক্তি স্বাধীনতা। সো ব্যাপারটা হচ্ছে দেখেন খেয়াল করে কি সংজ্ঞা এসেছে, দুই একটা সংজ্ঞা দেখি। হারবার্ট স্পেন্সার বলেছেন স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করাকেই বোঝায়, যদি অন্যের উপর সেটা স্বাধীনতা উপভোগে বাধা সৃষ্টি না হয়। কাইন্ড অফ আমি একটু আগে যে সংজ্ঞাটা আপনাদেরকে দিলাম, সেটাই উনি একটু অন্যভাবে গুছিয়ে বলেছেন। হোয়াট এভার, মনে রাখেন। জন স্টুয়ার্ট মিল বলেছেন স্বাধীনতা অর্থ মানুষ কর্তৃক নিজের উপায়ে কল্যাণ অনুধাবন করা,
বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এটা মুখস্থ করার দরকার নাই, কারণ স্বাধীনতা আপনাদের নৈতিকতার মধ্যে পড়ে না। জাস্ট আমি একটু আপনাদেরকে জানার জন্য রেখে দিয়েছি স্লাইডে। ওকে, সো এরপরে যদি কেউ মুখস্থ করতে চান, ইটস আপ টু ইউ। বার্ডেন নিতে চাইলে নিতে পারেন। আইনের দৃষ্টিতে সবাই সমান, কে বলেছেন? দেখি চ্যাট বক্সে রেসপন্স নেই, পোল কোশ্চেন লঞ্চ করবো না। আইনের দৃষ্টিতে সবাই সমান, আন্দাজে দেন ভাই, কোনো সমস্যা নাই, ভুল হলে কিছু হবে না। এইটা স্লাইডে মোস্ট প্রবলি দেওয়া ছিল না, সো না পারলে কোনো প্রবলেম নাই। অনেকে লাস্কি দিচ্ছেন, কেউ কেউ ডাইসি, কেউ কেউ স্পেন্সার, কেউ কেউ গার্নার, বিভিন্ন রকম অ্যান্সার আমি পেয়ে গেছি। সমস্যা নাই, আপনাদের একটু নাড়াচাড়া করলাম। এইটা আসলে হবে অধ্যাপক ডাইসি। ডাইসি বলেছেন সবাই সমান। সো এটা একটু মুখস্থ করে ফেলেন, মনে রাখেন। আচ্ছা, এবার আরেকটা ছোট টপিক দেই, নেতৃত্ব বলতে কি বুঝায়। ঠিক আছে, এই যেহেতু গণতন্ত্র সুশাসনের সাথে নেতৃত্বের একটা সম্পর্ক আছে, দ্যাটস ওয়াই এটা অ্যাড করা। সো নেতৃত্বের গুণাবলী যদি আগে চিন্তা করি, এই যে ডান পাশে তাকান, অনেকগুলো গুণাবলীর কথা বলা আছে। সবার আগে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করেন, ক্যারিসমেটিক একজন লিডার। তার কি কি গুণাগুণ ছিল সেটা আগে চিন্তা করেন, তারপরে আপনি এই স্লাইডটা একটু দেখেন যে কি কি আছে, দেখেন তার সাথে মিলে কিনা। ব্যক্তিত্ব, একটা ভালো পার্সোনালিটি আপনাকে অবশ্যই ক্যারি করতে হবে। যার পার্সোনালিটি নাই সে কোনোভাবেই লিডার হতে পারে না। বুদ্ধিমত্তা, আপনার মধ্যে অবশ্যই ইন্টেলিজেন্স থাকতে হবে। বুদ্ধি নাই, বোকাশোকা, উল্টাপাল্টা কাজ করে, সে কিভাবে লিডার হবে? মানসিক ও দৈহিক সুস্থতা, যেটা আমাদের জাতির জনকের সাথে খুব একটা ভালোভাবেই যায়। উনি 6 ফুটের মতো লম্বা ছিলেন এবং অবশ্যই সুস্থ ছিলেন। যে পরিমাণ তিনি জেলে খেটেছেন, 3053 দিন, তাদের যে কেউ অসুস্থ হয়ে যাওয়ার কথা, উনি কিন্তু সেই সুস্থতাটা বজায় রেখেছিলেন। হোয়াট এভার। এক্সপেরিয়েন্স, আপনাকে অবশ্যই লিডারশিপ স্কিল অর্জন করতে গেলে আপনাকে সমাজ, রাষ্ট্র, জনগণের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আপনি অভিজ্ঞতা না থাকলে জনগণকে সামনের দিকে নিবেন কেমনে? ঠিক আছে। শিক্ষা, অবশ্যই শিক্ষা লাগবে, নৈতিক শিক্ষা, মূল্যবোধ শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা, সবগুলোই লাগবে। দূরদৃষ্টি, দূরদৃষ্টি যেটা আমাদের বঙ্গবন্ধুরও ছিল। আমি একটু জাস্ট মিলিয়ে পড়াচ্ছি, এটা একটা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রশ্ন হয়ে যাচ্ছে, যে জাতির জনকের গুণাবলীর কথা, কাইন্ড অফ। উনি কিন্তু দূরদৃষ্টি দিয়ে দেখেছিলেন যে কোনো কারণে যদি 6 দফা এস্টাবলিশ না হতো বা না হলে সরকারের কি হতে পারে বা বাংলাদেশের কি হতে পারে, তো সেখান থেকে কিন্তু 6 দফাটা এস্টাবলিশ করেছিলেন। বাগ্মিতা এবং উত্তম শ্রোতা, মানে আপনাকে কথা বলাও যেরকম শিখতে হবে, সিমিলারলি অন্যের কথা শোনারও একটা গুণাবলী অর্জন করতে হবে। দুইটাই দুইটাই তার ছিল। নিরপেক্ষতা, অবভিয়াসলি নিরপেক্ষতা, নিরপেক্ষতার কথাটা তখন আসবে যখন হচ্ছে অন্যায়ের সাথে আপোষের সময় না। মনে করেন অন্যায়ের সাথে আপোষ করবেনই না, বা নিরপেক্ষতাটা হবে হচ্ছে যখন আপনি শাসন করতে যাবেন বা আপনার সংগঠন বা আপনার লিডারশিপে যারা আছে তাদের মধ্যে কোনো কিছু রিজলভ করতে যাবেন বা কোনো একটা বিবাদ মিটাতে যাবেন, তখন অবশ্যই আপনাকে নিরপেক্ষতা অবলম্বন করতে হবে। অমুক লোককে আমার পছন্দ, সো তাকে আমি একটু বেশি দিলাম, বা অমুক লোককে পছন্দ না তাই তাকে ফাঁসাই দিলাম, ওই কাজ করা যাবে না। ন্যায় নীতি থাকতে হবে, উদারতা, দায়িত্ববোধ, আত্মসংযম, সবগুলাই মিলে যায়। সো নেতৃত্বের গুণাবলী এভাবে একটু মিলিয়ে পড়ে নেন। নেতৃত্ব 4 রকমের বলা আছে এখানে, বাট আপনি যদি গুগল করেন বিভিন্ন রকম নেতৃত্ব পাবেন। ঠিক আছে। সো এই জন্য নেতৃত্ব আসলে কয় প্রকার, এই টাইপের কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললে চলে, বিকজ কোনো ফিক্সড কোনো কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, এগুলা ভাই রিডিং জিনিস, এগুলা কিছু বলার নাই। গণতন্ত্র কাকে বলে? এতক্ষণ মানে আজকের ক্লাস, গত ক্লাস, সবকিছুই কথা হয়েছে গণতন্ত্র নিয়ে। গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলেছিলাম আগের ক্লাসে, তারপর গণতন্ত্র এস্টাবলিশ করার উপকারিতার কথা বললাম আজকে। তো সব মিলে গণতন্ত্র নিয়েই আমরা দুদিন ধরে আছি। তো আসলে গণতন্ত্রটা কি, কোথা থেকে আসছে জানতে হবে। গণতন্ত্র হচ্ছে গ্রিক শব্দ, মার্ক করে দেই, গ্রিক শব্দ ডেমোস এবং ক্র্যাটোস বা ক্র্যাটিয়া, হোয়াট, এই দুইটা থেকে উদ্ভূত হয়েছে। ডেমোস অর্থ জনগণ এবং ক্র্যাটিয়া অর্থ শাসন ক্ষমতা। তার মানে জনগণের শাসন ক্ষমতাই হচ্ছে আপনার গণতন্ত্র। গণতন্ত্র নিয়ে একটা বিখ্যাত উক্তি আছে, দেখি মনে করতে পারেন কিনা কেউ। গণতন্ত্র নিয়ে একটা বিখ্যাত উক্তি আছে, কে দিয়েছেন সেটা বলেন তাইলেই হবে।
আচ্ছা, গুড, আপনারা জানেন, ভালো লাগলো। সংজ্ঞাটা আমি একটু বলি বা উক্তিটা আমি একটু বলি, সেটা হচ্ছে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল, যেটা বলেছেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট। গুড। গেটিসবার্গ স্পিচ বলা হয় যেটাকে। সো খেয়াল করে দেখেন, এই স্লাইডে দুইটা সংজ্ঞা দেওয়া আছে গণতন্ত্রের, কিন্তু সেইটার মধ্যে ওইটা নাই। সো আমি একটু মার্ক করে দিই কোনটা কোনটা ইম্পর্টেন্ট গণতন্ত্র নিয়ে। আব্রাহাম লিঙ্কনেরটা মাস্ট তো সবাই জানেন, এটা বলার কিছু নাই। এখন এ বাদেও আরো 4টা সংজ্ঞা দেওয়া আছে। এখন ভাই এক গণতন্ত্র নিয়ে কতগুলো সংজ্ঞা মুখস্থ করবেন আপনি বলেন? আমি আপনাদেরকে জোর করবো না এগুলো মুখস্থ করার জন্য, বিকজ আপনি যদি মুখস্থ করে মনে রাখতে না পারেন তাহলে আলটিমেটলি কোনো লাভ নাই। ইভেন গণতন্ত্রের সংজ্ঞা যে পরীক্ষায় আসবে এটারও কোনো গ্যারান্টি নেই। সো একটা মার্কের জন্য এত প্যারা নেওয়ার দরকার নাই, চোখ বুলায় যান, যদি মনে থাকে ভালো, না মনে থাকলেও কোনো সমস্যা নাই, অন্য মার্ক আছে, অন্য দিক দিয়ে নম্বর তুলবেন। আমার কথা কি বুঝতে পারছেন কি বলছি? ফালতু জায়গায় সময় নষ্ট করবেন না। প্রিলিমিনারি টেকার সব থেকে বড় উপায় হচ্ছে ফালতু জায়গায় সময় নষ্ট না করা। আপনি সময় নষ্ট করবেন তো আপনি গেছেন, শেষ। এগুলা বাদ দিয়ে সেট ফাংশনের ম্যাথ করেন, এগুলা বাদ দিয়ে একটা পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ করেন, কারণ ওখান থেকে একটা আসবে, ঠিক আছে? বা সূচক লগারিদম করেন, একটা মাস্ট আসবে, ওখান থেকে নম্বরটা কালেক্ট করে ফেলেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে গণতন্ত্র দুই রকম, একদম। গণতন্ত্র দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি, একটা হচ্ছে ইনডিরেক্ট ডেমোক্রেসি। সো এটা মনে রাখবেন, টু টাইপস। আমাদের সরকার কোনটা বলেন তো, ডিরেক্ট নাকি ইনডিরেক্ট? গুড, আমরা হচ্ছি ভাই ইনডিরেক্ট, ডিরেক্ট না অর্পণ ভাই। কিভাবে ডিরেক্ট হলো? ডিরেক্ট জিনিসটা কি বুঝেন? ডিরেক্ট হচ্ছে জনগণই হচ্ছে আপনার শাসনভার পরিচালনা করবে। যেমন প্রাচীন গ্রিস বা রোমান সভ্যতায় গণতন্ত্র এভাবে এস্টাবলিশ ছিল, জানেন কিরকম হতো? মনে করেন বিশাল একটা এরিয়াতে, ফাঁকা জায়গায় জনগণ মানে এক জায়গায় জড়ো হতো। জড়ো হওয়ার পরে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলতো, এরপর তারা যেটা ঠিক করতো সেটাই করা হতো। আমরা কি এখন সেটা করি? আমরা সেটা করি না। কোনো একটা জায়গায় সবাই মিলিত হই, কিন্তু কারা মিলিত হই? জনগণের নির্বাচিত প্রতিনিধিরা মিলিত হয় পার্লামেন্টে। সো আমরা কিন্তু রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছি। সো আমরা হচ্ছি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এই যে অলরেডি ভুল করে ফেলছেন কয়েকজন, আর ভুল যেন না হয়। গণতন্ত্রের দোষ গুণ পড়ে নিয়েন ভাই, ভালো আছে খারাপও আছে, রিডিং ম্যাটেরিয়াল মার্ক করে দিই একটু। এইটা আমি মার্ক করে দিচ্ছি, সুশাসন কখন বাধাগ্রস্ত হবে আইনি শাসন না থাকলে, এটা গত ক্লাসে বলতে বলতে ফেনা তুলে ফেলছি মুখে। গণতন্ত্র তো বুঝলাম, গণতন্ত্রের বিপরীতে একটা টার্ম আছে যেটাকে বলা হয় হচ্ছে একনায়কতন্ত্র। তো একনায়কতন্ত্র জিনিসটা কি? একনায়কতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিবেন। একনায়কতন্ত্র তখন উদ্ভব হয় যখন হচ্ছে জনগণের কোনো মতামতকে গুরুত্ব না দিয়ে জনগণকে বুড়ো আঙুল দেখানো হয় এবং নিজের যে মতামত সেটাকে ইস্টাবলিশ করা হয়, এইটাই হচ্ছে একনায়কতন্ত্র। তো একনায়কতন্ত্রের কয়েকটা উদাহরণ আগে মনে করার চেষ্টা করি, যে ইতিহাসে এরকম বেশ কিছু একনায়কতন্ত্র বা একনায়ক ছিলেন এবং বর্তমানেও কিছু একনায়ক আছেন। আমরা কিন্তু নামগুলো মনে করার চেষ্টা করতে পারি। অর্পণ ভাই রাশিয়া চীনের কথা বলেছেন, আমি কাইন্ড অফ রাশিয়া চীন একনায়কতন্ত্রের দিকে আমি যাব না, বিকজ রাশিয়ার পুতিন বা চীনের শি জিনপিং তারা কিন্তু নির্বাচনের মাধ্যমেই, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমেই হচ্ছেন। সো এটাকে একনায়ক বলা যাবে না। আবার কিছু অর্থে বলা যায়, যেহেতু অনেকদিন ধরে তারা আছেন। হোয়াট এভার, রিসেন্ট ইতিহাস চিন্তা করলে আমরা লিবিয়ার গাদ্দাফি, তারপরে হচ্ছে আপনার ইরাকের সাদ্দাম হোসেন, বর্তমানে উত্তর কোরিয়ার কিম জং উন, এদেরকে আমরা একনায়কতন্ত্র বলতে পারি, বিকজ কিম জং উন যা বলেন সেটাই আইন হিসেবে এস্টাবলিশড হয়। সো এখানে জনগণের মতামতের কোনোই ভ্যালু নাই। এবং উত্তর কোরিয়া এমন একটা দেশ যেখানে আপনি, যাই হোক, উত্তর কোরিয়া নিয়ে বেশ কিছু মজাদার ভিডিও আছে ইউটিউবে, মাঝে মাঝে দেখবেন, দেখবেন যে ওখানে জনগণের অধিকার কতটুকু। আপনাকে এমন সব জিনিস করবেন যেটা করার জন্য আপনার সরকারের পারমিশন নিতে হবে বা করা যাবে না, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যাই হোক, ওই দিকে আমি আর না যাই। সিরিয়ার বাশার আল আসাদ নির্বাচিত একজন সরকার, যেটাকে অবশ্য একটা বামপন্থী গ্রুপ সমর্থন করে না, বাট স্টিল তিনি নির্বাচিত। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারছি না, সুমন ভাই, ঠিক আছে? আচ্ছা, আপনারা তো কাছাকাছি ইতিহাসে গেলেন, একটু পুরনো ইতিহাস দেখবেন না? ইতিহাসের বিখ্যাত কিছু একনায়কের কথা বলেন, আমি তো এটা এক্সপেক্ট করতেছিলাম। গুড, নীলা বলেছেন সবার আগে, আর কেউ?
হুজাইফা গুড। আমি বলে দিই, নাম্বার 1 হচ্ছে হিটলার। হিটলারের কথা তো সবার আগে আসা উচিত, জার্মানির। এরপরে স্পেনের ছিল হচ্ছে ফ্রাঙ্কো, ইটালিতে ছিল হচ্ছে মুসোলিনি। So এই নামগুলো আমরা মনে রাখবো একটু, এগুলো ফেমাস নাম। আর রিসেন্টের কথা তো বললামই যে কয়েকটা। তো এই হচ্ছে মোটামুটি একনায়কতন্ত্রের ব্যাপার। এর কিছু গুণাবলীও আছে, কিছু দোষও আছে। তো আমি একটু গুণাবলীর কথা বলি। গুণাবলীর ব্যাপারটা শুধু একটাই, সেটা হচ্ছে সরকার পরিচালনায় খরচ কমে যায়। এই যে নির্বাচনে যে পরিমাণ কষ্ট হয় গণতান্ত্রিক সরকারে, সেটা একনায়কতন্ত্রে হয় না। এইটা একটা গুণ। আর 2 নাম্বার হচ্ছে ভালো ডিসিশন গুলো খুব দ্রুত নেওয়া সম্ভব। মনে করেন আপনি একজন ভালো নেতৃত্ব বা ভালো নেতা, আপনি বুঝতেছেন দেশের প্রয়োজনে এখন এটা করা উচিত, আপনি গণতান্ত্রিক সরকারে সেটা করতে পারবেন না। সাথে সাথে আপনাকে সংসদে বিল উঠাতে হবে, ওটা পাশ করতে হবে। ওখানে আবার বিরোধী দল বাগড়া দিবে, বলবে না সরকার নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য এই কাজ করতেছে, সো এটা করতে দেওয়া যাবে না, এরকম টাইপের কথাবার্তা বলবে। সো খুব ঝামেলা হয়। এই বিল উত্থাপন নিয়েও কয়েকবার সিটিং দিতে হয়, খরচ করতে হয়, এই করতে হয়। সো এই ঝামেলাগুলো নাই, দীর্ঘসূত্রিতা কমে যায়। সো এইরকম কিছু গুণাবলী আছে। তা বাদে নর্মালি হচ্ছে সবকিছুই আসলে দোষ। সো আমি একটু গুণ কয়েকটা বলি, যেগুলো বললাম সেগুলোই হচ্ছে গুণ। দ্রুত হয় সবকিছু, অর্থের অপচয় হয় না, এই আর কি। উন্নয়ন ভালো হয় কাইন্ড অফ, যেহেতু একজন থাকে, সে বুঝে শুনে দেশ চালাতে পারলে সেটা বেটার। বা সেজন যদি হিটলারের মতো হয়, পুরো দেশ উদ্ধার করে ফেলবে। আর দোষ হচ্ছে মানুষের কথার কোনো বেল নাই, দায়িত্বশীলতা যদি তার মধ্যে না থাকে, মানে নেতা যদি খারাপ হয়, তাহলে যেটা হবে রিভলিউশন হতে পারে, দুর্নীতি হবে, স্বৈরতন্ত্র হবে, উগ্রবাদিতার প্রসার ঘটবে, এবং সাম্রাজ্যবাদ হতে পারে, যেমন হিটলার, মুসোলিনি, এরা সাম্রাজ্যবাদের চেষ্টা করেছিল। এবং সব মিলে ব্যক্তি স্বার্থের কোনো ভ্যালু এখানে থাকবে না। ঠিক আছে, ওকে। লাস্ট টপিক, আমলাতন্ত্র। বলেন ভাই, আমলাতন্ত্র সম্পর্কে কে কি বুঝেন? দেখি স্লাইডটা হাইড করে দিই। আমলাতন্ত্র নিয়ে আমরা কিছু বুঝি কিনা। আমরা শুনি না যে উনি সরকারের একজন আমলা ছিলেন, বা সরকারের ব্যক্তিগত আমলা, বা আহ, আমরা আমলাতন্ত্রের শিকার, ব্যুরোক্রেসি, এই নামগুলো আমরা শুনেছি কিনা? হ্যাঁ, বেলাল ভাই ঠিক আছে। অর্পণ ভাই, তোষামোদকারী ওয়ার্ড ইউজ করা যাবে না, এটার আরেকটা ওয়ার্ড আছে, আমি বলতেছি একটু পরে। হুজাইফা ঠিক আছে, মাসুদ ভাই ঠিক আছে। হ্যাঁ, খুব ভেরি গুড। সুমন ভাই ঠিক আছে। না, তানিয়া আপু, এটা না। আচ্ছা, ওকে, অনেক অ্যান্সার পাইছি। শাহেদ ভাই, তানভীর ভাই, রুমি, সবার কথাই বললাম। জিনিসটা হচ্ছে, আপনি যখন বিসিএস পরীক্ষার মাধ্যমে বা সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সরকারের একজন কর্মকর্তা বা কর্মচারী হিসেবে নিযুক্ত হবেন, এবং সরকারের যে কার্যাবলী আছে সেগুলো সম্পাদন করবেন, এবং সরকারের নীতি নির্ধারণী কাজকর্মে সহযোগিতা করবেন, তখনই আপনি ব্যুরোক্রেসির একটা পার্ট হিসেবে বিবেচিত হবেন। সোজা বাংলায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে আপনার ব্যুরোক্রেসি। যেমন আমরা যেমন সরকারের একজন কর্মচারী, জনগণের সেবক হিসেবে আছি, So ব্যাপারটা হচ্ছে সরকারের যত নীতি নির্ধারণ প্রসেস আছে সেটা কিন্তু আমরা করে থাকি। সো এই যে সরকারের একজন আমলা ছিলেন, এই আমলা শব্দটা আসলে একটা আরবি শব্দ, সেটা হচ্ছে আদেশ পালন ও বাস্তবায়ন। স্লাইডে আছে, একটু মার্ক করে দিই। সো এই আমলা শব্দের অর্থটা দিয়ে আমরা বুঝতে পারি যে সরকারের আদেশ পালন করা ও বাস্তবায়ন করা। আমলাটা আসলে কিন্তু আমরা একটা নেগেটিভ সেন্সে ইউজ করতাম, ইভেন এখনো হয়তো করি। কারণ হচ্ছে এই আমলা শব্দটার কিছু মিস ইউজ, বা এই আমলাতন্ত্রের যে একটা মানে কি বলবো, দুর্নীতি বা শোষণ, এগুলোর জন্যই কিন্তু আমরা আসলে এটাকে নেগেটিভ সেন্সে দেখি। যেমন চিন্তা করেন, আমরা যখন ছোটবেলায় যখন 2005-06 বা 2000-এর পর থেকে, আমরা তো সবাই এই সময় ছোটবেলা পার করেছি। তো ওই সময়টাতে খেয়াল করে দেখবেন, সরকারি অফিস বলতে আমরা কি চিন্তা করতাম, বা সরকারি অফিসের নাম শুনলে আপনার কাছে কি মনে হতো? একটা টেবিলের উপরে একজন লোক বসে থাকবে, চেয়ার নিয়ে, টেবিলের উপর অনেক রাশি রাশি ফাইল থাকবে, ফাইলের সামনে বহুত মানুষ দাঁড়ানো থাকবে, ঘুষের টাকা না দিলে ফাইল নড়বে না, ফাইল ছাড়ানো হবে না, এই টাইপের একটা সিনারিও আপনাদের মনে আসতো কিনা? মানে আমরা এই জিনিস নিয়ে আমরা বড় হয়েছে কিনা, এই আইডিয়া নিয়ে? আমার সাথে একমত কিনা একটু? হ্যাঁ অর্পণ ভাই, এক্স্যাক্টলি। ছোটবেলাতে খারাপ মানুষকে বোঝানো হতো। সো এই জিনিসটা কিন্তু আমরা আসলে জেনে না জেনে, বা হয়তো
ম্যাক্সিমাম জায়গায় দুর্নীতি ছিল বলে হয়তো জিনিসটা আমাদের মধ্যে এস্টাবলিশ হয়ে গেছে, বাট আদতেই যে এই জিনিসটা সব জায়গায় হয়, নট লাইক দ্যাট। বাট এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, এমনি এমনি হই নাই, এই আমলাতন্ত্রের দুর্নীতির জন্যই হয়েছি। সো টাইম রেশিওটা চেঞ্জ চিন্তা করেন 2001 থেকে 2006। এরপর 2007 যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, তত্ত্বাবধায়ক সরকারের মেইন থিমটা কি ছিল? আপনারা তখন হয়তো অনেকেই ছোট, হয়তো কেউ 7-8-এ পড়েন, কেউ হয়তো 9-10-এ পড়েন, হয়তো আরো ছোট থাকতে পারে, আই ডোন্ট নো। তত্ত্বাবধায়ক সরকারের মেইন থিমটাই ছিল হচ্ছে দুদক। দুদক শব্দটা কেন তখন এত জনপ্রিয় হলো? দুদকের নাম শুনলেই যখন সবাই ভয় পেত, দুদক নিয়ে কিছু বিটিভিতে গান টানও প্রচার করা হতো। এই দুদকের মাধ্যমে প্রচুর পরিমাণ দুর্নীতি আমরা ধরা পড়েছিল। যেমন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জেলে গিয়েছিলেন, খালেদা জিয়া জেলে গিয়েছিলেন, অনেক সরকারি মন্ত্রী, নেতা, আমলা অনেকে জেলে গিয়েছিলেন জাস্ট দুর্নীতির কারণে, দুর্নীতির অভিযোগে দায়ভুক্ত হয়ে। সো ব্যাপারটা হচ্ছে আমলাতন্ত্রের দুর্নীতিটা আসলে ওই সময়টাতেই পিক লেভেলে গিয়েছিল, ঠিক আছে? সরকারি অসম্পদ পাচার, সরকারি সম্পদের নয়-ছয় করা এবং জনগণকে সেবা না দেওয়া, সবকিছু মিলে একটা বাজে একটা কন্ডিশন ছিল বলেই কিন্তু আসলে আমাদের মধ্যে ছোটবেলা থেকে এই আইডিয়াটা চলে এসেছে আমলা মানেই খারাপ জিনিস। বাট আমলাতন্ত্রটা যে একটা সরকারের একটা অঙ্গ, এই জিনিসটা হচ্ছে আমরা কেউ এইভাবে আসলে এস্টাবলিশ করতে পারি নাই বা বুঝতে পারি নাই। সো একটু ক্লিয়ার করে দিই আজকে, আমলাতন্ত্র হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা সরকারের সকল দায় দায়িত্ব এবং কার্যাবলী সমাধান করে থাকে বা নীতি নির্ধারণ করে থাকে আর কি। সো মেইনলি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারকেই আমলাতন্ত্রের একটা বড় অংশ বলা হয়। এছাড়াও অন্য যে মিনিস্ট্রি আছে, অন্যান্য যে সংগঠন আছে বা অন্যান্য যে বিভাগ অধিদপ্তর গুলো আছে, সেগুলো সম্মিলিতভাবে কাজ করে থাকে। বাট যখন সরকারের একজন উপসচিব বা সরকারের একজন যুগ্ম সচিব বা সরকারের একজন অতিরিক্ত সচিব বলা হয়, আলটিমেটলি সেটা অ্যাডমিনিস্ট্রেশন থেকেই যায় বলে অ্যাডমিন ক্যাডারকেই আমলাতন্ত্রের একটা মেইন এলিমেন্ট বলা হয়। ওকে, সো আমাদের কিছু ইনফরমেশন এখান থেকে দেখতে হবে। যেমন আমলাতন্ত্রের জনককে, মাস্ট। ব্যুরো শব্দটা কোত্থেকে আসছে? আমলাতন্ত্র হচ্ছে ডেস্ক গভর্নমেন্ট বা দপ্তর সরকার, মানে হচ্ছে আমরা যে ডেস্কে বসে কাজ করি অফিসে, এটা। ব্যুরোক্রেসি হচ্ছে ইংলিশ প্রতিশব্দ, আমলা হচ্ছে আরবি শব্দ, মার্ক করে দিলাম, এগুলো একটু ভালো করে পড়বেন। যুক্তিসঙ্গত মডেল হিসেবে উপস্থাপন করেছেন কে? ম্যাক্স ওয়েবার। হ্যাঁ মাসুদ ভাই, বাংলা মুভি দেখতাম ছোটবেলা থেকেই যে সরকারি অফিসে সব খালি ঘুষ আর ঘুষ। আচ্ছা, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কি? আমলাতন্ত্রের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আমলাতন্ত্র ইফেক্টিভ হতে হয়, অর্থাৎ জনগণের সেবা যারা করবে তারা ইফেক্টিভ না হলে সেবাটা করবে কোত্থেকে? একটা স্পেসিফিক আপনার কাজ থাকবে, একটা হায়ারার্কি থাকবে। হোয়াট ইজ হায়ারার্কি? যেমন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছি, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জয়েন করেছি, 5 বছর পর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এরপর ডিরেক্টর, ডিজি, তারপরে অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি, তারপরে ফরেন সেক্রেটারি পর্যন্ত যাব। মিশনে গেলে ওরকম একটা আমাদের পদসোপান আছে। সিমিলারলি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আপনার পদসোপান আছে। আপনি প্রথমে সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হবেন। হ্যাঁ রুমি, সকল সরকারি চাকরির লোক আমলাতন্ত্রের অংশ। এরপরে আপনি এসিল্যান্ড হবেন, ইউএনও হবেন, ডিসি হবেন, মিনিস্ট্রিতে আসলে আপনি উপসচিব হবেন, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব। তো এই হচ্ছে আপনার একটা পদসোপান। পেশাদার এবং বেতনভুক্ত, আপনি অবশ্যই সরকারের থেকে বেতন নিবেন। আপনাকে নিরপেক্ষ থাকতে হবে, অর্থাৎ সরকারের কাজকর্ম করবেন, আপনার কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, ঠিক আছে? নিয়োগ ও পদোন্নতি হবে আপনাকে। খেয়াল করে দেখেন, নিয়োগ ও পদোন্নতি, তার মানে আপনাকে নিয়োগ দিতে হবে। কিসের মাধ্যমে নিয়োগ দিবে? বিসিএস, এবং বিসিএস বাদে যারা নন ক্যাডার তাদের জন্য অন্যান্য যে চাকরির নিয়োগ আছে সেই নিয়োগ পরীক্ষার মাধ্যমে। এবং পদোন্নতি হবে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে। যেমন আমাদের পদোন্নতির কথা বলি, আমাদের চাকরি কিন্তু প্রবেশন পিরিয়ড থাকে 2 বছর, অর্থাৎ আমরা জয়েন করার পর 2 বছর পর্যন্ত এখনো কিন্তু আমার চাকরি পার্মানেন্ট হয় নাই। ফেব্রুয়ারি 14 তারিখ হয়তো পার্মানেন্ট হবে। সো এর মধ্যে কি করতে হবে? পার্মানেন্ট করার জন্য 3টে শর্ত মানতে হয়। নাম্বার 1, বেসিক ফাউন্ডেশন ট্রেনিং করা, যেটাকে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স বলে বা সংক্ষেপে এফটিসি বলে। 6 মাস পিএডিসি তে হয়, করে ফেলছি। 2 নাম্বার, ডিপার্টমেন্টাল একটা এক্সাম হয়, বিভাগীয় পরীক্ষা, মানে সরকারের চাকরি রুল, সার্ভিস রুলস, আর্থিক রুলস, বিধিবিধান, ফিনান্সিয়াল রুলস, এগুলোর উপরে 3টা পেপারের পরীক্ষা হয়, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার। তো এই 3টে পেপারে পাশ করতে হয়, 2 বছরের মধ্যে 2বার বা 3বার পরীক্ষা দেওয়া যায়। তো ফার্স্ট বারে 3টে পাশ করে ফেলছি, সো এইটাও হয়ে গেছে ধরে রাখেন। 3 নাম্বার হচ্ছে প্রফেশনাল ট্রেনিং সম্পন্ন করা। সকল ক্যাডারের একটা প্রফেশনাল ট্রেনিং আছে, যেমন আমাদের ডিপ্লোম্যাটিক ট্রেনিং চলতেছে এখন অনগোয়িং, আর মাসখানেক আছে। অ্যাডমিন ক্যাডারের জন্য আপনাদের তাদেরও একটা ট্রেনিং আছে। অডিট ক্যাডারের জন্য ফিনান্সিয়াল ট্রেনিং আছে। ট্যাক্স ক্যাডারের 6 মাসের ট্রেনিং হয় নিজেদের মতো করে আলাদা। এরকম সকল ক্যাডারেই আছে। আপনার শিক্ষা ক্যাডারের জন্য ট্রেনিং আছে আলাদা। সো এই প্রফেশনাল ট্রেনিং গুলা এবং ফাউন্ডেশন এবং ডিপার্টমেন্টাল এক্সাম সবগুলা বছর দুয়েকের মধ্যে আপনি কমপ্লিট করতে পারলে 2 বছর পর আপনাকে সরকারি চাকরিতে স্থায়ীভাবে নিযুক্ত করা হলো বলে একটা সার্কুলার দেওয়া হয় এবং গেজেট করা হয় নতুন।
ঠিক আছে, এই হচ্ছে আপনার পার্মানেন্ট করার উপায়। এরপরে 5 বছর পার হওয়ার পরে আপনাকে আরেকটা পরীক্ষা দিতে হবে পদোন্নতির জন্য, সেটা হচ্ছে সিনিয়র স্কিল পরীক্ষা। সিনিয়র স্কিল পরীক্ষাটা ওয়ান কাইন্ড অফ ডিপার্টমেন্টাল এক্সামের একটা আপগ্রেডেড ভার্সন। এখানেও অনেক কিছু জানতে হবে, আপনি যে চাকরি বাকরি করছেন এতদিন সেগুলোর উপর ভিত্তি করে 3টা পেপারের পরীক্ষা হয় মোস্ট প্রবাবলি। সো ওখানে আপনার পাশ করলে দেন আপনি হচ্ছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সিনিয়র সহকারী সচিব এই টাইপের পদে পদোন্নতি পাবেন। এরপরে আপনাকে হয়তো আর চাকরির জন্য পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হবে না। তার মানে সরকারি চাকরি মানে যে চাকরিটা হয়ে গেছে শুয়ে বসে কাটাবো বেতন নিব, নট লাইক দ্যাট। এখানে ব্যাপারটা অনেক পেঁচানো, যেটা হয়তো প্রাইভেটে এতটা না হলেও চলে। আপনি কাজ করতেছেন ভালো, তাইলেই হবে। এখানে আপনি ভালো কাজ করলেও লাভ নাই, এইগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, আল মুক্তাদির বলছেন আদারওয়াইজ, আদারওয়াইজ আর কি, আপনি পার্মানেন্ট হবেন না, এগুলো না করলে পার্মানেন্ট হবেন না। হ্যাঁ তানভীর ভাই, সারা জীবন এক্সামই দিয়ে যেতে হবে। রুমি, কঠিন জিনিসটা না, আসলে হচ্ছে সবকিছু নিয়ে আপনাকে একটা পারফেক্ট সরকারি কর্মচারী বা কর্মকর্তা যেটাই বলি না কেন সেটা নিয়োগ দেওয়ার জন্যই বা জনগণের সেবা করার জন্য আপনাকে পারফেক্ট ওয়েতে স্ট্যাবলিশ করা হয়। ঠিক আছে, এই ট্রেনিং গুলো ভেরি মাচ ইফেক্টিভ এবং সরকারের সাথে জনগণের সাথে একটা সম্পর্ক ক্রিয়েট করার জন্য আপনি তো সেতু বন্ধন, তাই না? আপনার মাধ্যমে তো জনগণ সেবা পাবে। সো দ্যাটস ওয়াই আপনাকে ঠিকমতো ইফেক্টিভলি ট্রেনিং করা হয় বা ট্রেনিং দেওয়া হয়। হ্যাঁ মাহবুব ভাই, আপনার স্যালারি নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি স্যালারি ঠিকই পাবেন, ওটা সমস্যা না। বাট পার্মানেন্ট বলে একটা ব্যাপার আছে, ওইটা 2 বছর পরে হবে আর কি। তো এই জন্য এত কথা বললাম, বিকজ এটা জানার দরকার আছে সবারই, আপনারা যেহেতু এগুলোতে আসবেন, দ্যাটস ওয়াই একটু বলে রাখলাম। আনুষ্ঠানিকতা, এই যে আনুষ্ঠানিকতা এগুলাই তো। স্থায়িত্ব, হ্যাঁ আপনার একটা স্থায়ী থাকবে, আপনি কত বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। আপনার 59 বছর পর্যন্ত আমাদের সরকারি চাকরির বয়স আছে, ঠিক আছে। পেনশনের পাওয়ারও একটা ন্যূনতম বয়স আছে। 25 বছর যদি আপনি চাকরি করতে পারেন তাহলে ফুল পেনশন পাবেন। 5 বছর চাকরি করলে একটা সামথিং পার্সেন্টেজ থেকে শুরু করা হয়। তো সকল বেনিফিটের একটা লেন্থ আছে, তো এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য। ওকে, প্রাচীনতম গণতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত? লাস্ট পোল কোশ্চেন, এটা লঞ্চ করে দিই ভাইয়া, আপনার একটা অ্যান্সার দেন। প্রাচীন গণতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত? একটু আহ জিনিসটা মিল করেন, আপনি খেয়াল করে দেখেন যে প্রথা ভিত্তিক আইন কিন্তু গ্রেট ব্রিটেনে প্রচলিত, ঠিক আছে। সো জনগণের প্রথা, জনগণের আইনের বা জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা দেওয়া হতে হচ্ছে গ্রেট ব্রিটেনে বেশি। সো অ্যান্সারটা কি হয় বাকিটা বুঝে নেন। এটার অ্যান্সারটা হবে গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনে হচ্ছে প্রাচীনতম গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। হোয়াট এভার। সো একটু টপিক রিভিউ করি, কি কি দেখলাম আজকে। আসলে আজকে মেইনলি দেখলাম হচ্ছে আমরা মূল্যবোধ এবং সুশাসনের সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক ক্ষেত্রে কি কি প্রভাব আছে এবং একজন সুনাগরিক হিসেবে আপনার রাষ্ট্রের প্রতি কি কি কর্তব্য আছে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করলাম। এরপর আমরা নৈতিকতা স্লাইড গুলা যেটা আগের ক্লাসে পড়েছিলাম বাট হয়তো স্লাইড ছিল না, সেগুলো অ্যাড করে দিয়েছি, ওখান থেকেও কিছু ইম্পর্টেন্ট অংশে মার্ক করে দিলাম। এরপর আমরা কিছু এই টপিকের বাইরের জিনিসপত্র পড়াশোনা করেছি, যেমন আইন কাকে বলে, আইনের উৎস কতগুলা এবং আইন না থাকলে কি হয়। তারপরে গণতন্ত্র নিয়ে পড়েছি, একনায়কতন্ত্র নিয়ে পড়েছি, এবং সাথে মূল্যবোধ সুশাসনের কথা তো বলেই আসছি। ই গভর্নেন্স নিয়ে পড়াশোনা করেছি, 4টা টপিক আছে ই গভর্নেন্স এর, B2B B2G, এগুলো একটু দেখে নিবেন। এবং সাথে হচ্ছে লাস্টে আমরা আমলাতন্ত্র দেখলাম, যেটা আপনাদের একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যেহেতু আপনারা হতে যাচ্ছেন ইনশাল্লাহ, তো এটা আপনাদের একটু জেনে যাওয়াটা বেটার। সো এখানে কিছু আলোচনা করলাম। হ্যাঁ অর্পণ ভাই, ইয়েস, গণতন্ত্রের পরে এসেছিল, কিন্তু প্রাচীনতম গণতন্ত্র ওখানে এসেছিল, ব্রিটেনে। আচ্ছা আমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি এখন। হ্যাঁ, সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? এটা গত ক্লাসের আসলে প্রশ্ন, এটা গত ক্লাসেই আমরা আলোচনা করেছিলাম এবং দাগিয়েও দিয়েছিলাম, এটা বিশ্ব ব্যাংক বলেছিল। সুশাসন অন্যতম প্রতিচ্ছবি হলো কিসের প্রতিচ্ছবি? সমাজের প্রতিচ্ছবি। বিপরীত বৈষম্যটা কোথায় প্রয়োগ করা হয়? এটা গত ক্লাসেই বলেছিলাম, সেটা হচ্ছে মেইনলি সংখ্যালঘুদের ক্ষেত্রে এটা বলা হয়। মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি, এটাও প্রিভিয়াস ক্লাসের কোশ্চেন ছিল, এখানে আবার দিয়ে দিয়েছি আমরা। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কোনটা? আপনার রেসপন্স করেন ভাই চ্যাট বক্সে, লাস্টেরটা বলেন। এটা প্রিভিয়াস ক্লাসের কোশ্চেন ছিল। সবগুলো সুশাসনের জিনিসপত্র, এটা আগের ক্লাসের। মৌলিক অধিকার না মৌলিক স্বাধীনতা? মৌলিক স্বাধীনতা ভাইয়া, মৌলিক অধিকার না, কাছাকাছি গিয়েছিলেন।
ভাইয়া সবাইকে একটু রিকোয়েস্ট করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না ভুল করেন না। যখন প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে আসার পর বাসায় এসে দেখবেন যে এটা প্রিভিয়াস ইয়ারে আসছিল কিন্তু আমি ভুল করে আসছি, দেখবেন যে ওই রাত্রে খাওয়া দাওয়া করতে পারবেন না, ঘুমাইতে গেলেও কষ্ট হবে যে আল্লাহ এই 1-2টা মার্ক কেন আমি পারলাম না, এটা তো সবাই পারছে। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনি পাবেন ইনশাল্লাহ ভাইয়া, 200-এর মধ্যে 3-4টা পেয়ে যাবেন। এই 3-4টা প্লিজ ভুল করেন না, ঠিক আছে? আচ্ছা, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য কি? এটাও প্রিভিয়াস ক্লাসেরই কোশ্চেন ছিল। নিয়মিত কর প্রদান করাটা হচ্ছে আপনার মেইন কর্তব্য। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। ব্যক্তি সহনশীলতা শিক্ষা লাভ করে কোত্থেকে? মূল্যবোধের শিক্ষা থেকে। মূল্যবোধ আগে, আইনের শিক্ষা পরে। নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? নৈতিক শাসন উপাদান নয়, বাকিগুলো উপাদান। অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা। সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? সংগঠনের স্বাধীনতা কি? আপনার অংশগ্রহণ করতে হবে, তো অংশগ্রহণ না থাকলে তো সংগঠনই হলো না। সো এটা অংশগ্রহণ হবে। অনেক জায়গায় ভাই স্বচ্ছতা দাগানো আছে, আমাদের মানে উত্তরণের বইতে স্বচ্ছতা দেওয়া আছে, বাট এটা নিয়ে আমি আসলে একটু কনফিউজড। এটা আসলে স্বচ্ছতাটা যায় না, কারণ স্বচ্ছতা জবাবদিহিতা দুইটাই হচ্ছে একটা একটার সাথে জড়িত, কিন্তু এইটার সাথে কিন্তু সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করে না। সংগঠনের স্বাধীনতা হচ্ছে জনগণের একটা অংশগ্রহণ, ঠিক আছে? হ্যাঁ তানিম ভাই, মোস্ট অফ এইটাই সুশাসনের লাস্ট লেকচার। সুশাসন নিয়ে মনে হয় না এরপরে লাস্ট লেকচার আসবে। আপনাদের রুটিনে মনে হয় দেওয়া আছে ভাই, আমি আসলে শিওর না যে আপনাদের নৈতিকতা সুশাসন নিয়ে আর কোনো ক্লাস আছে কিনা। মোস্ট অফলি আরেকটা থাকবে, আমি পুরোপুরি শিওর না। ইউএনডিপি কতগুলো উপাদান বলেছিল? প্রিভিয়াস ক্লাসে মার্ক করে দিয়েছিলাম। আচ্ছা, কুবরা বলেছেন নেই, তাহলে ভাই মোস্ট অফলি এটাই লাস্ট, কারণ আমরা মোটামুটি সব টপিকই কভার করে ফেলেছি, কোনো কিছুই বাদ নাই। ওকে, অ্যান্সার দেন। হুজাইফা বলেছেন 9টা। ইউএনডিপি কয়টা বলেছে? এই প্রশ্ন কিন্তু ভাই পারতে হবে। ইউএনডিপি, বিশ্ব ব্যাংক, তারপরে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, আইএমএফ, এরকম কতগুলো সংগঠন বলেছে যে সুশাসনের কতগুলো উপাদানের কথা বলেছে। এই উপাদানের সংখ্যাটা ভুল করা যাবে না, একটা পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। এটা 9টা হবে ইউএনডিপি। নৈতিক শক্তির প্রধান উপাদান কি? সততা ও নিষ্ঠা, এটা সবার আগে প্রধান উপাদান। এইটা থাকলে বাকিগুলো হয়ে যায়। খেয়াল করে দেখেন সবগুলো উপাদানের মধ্যে পড়ে, বাট প্রধান হচ্ছে এইটা। সুশাসনের পূর্ব শর্ত কোনটা? অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা, এর পরেরগুলো পরে, অন্যতম হচ্ছে এইটা। সুশাসনের পথে অন্তরায় কোনটা? স্বজনপ্রীতি করলে তো সুশাসন হবে না। নিরপেক্ষ শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? বলেন, সবাই বলেন দেখি। গুড, সুশাসনের অন্তরায়, থ্যাংক ইউ। পরের দুটো প্রশ্ন হচ্ছে আপনাকে একটু মুখস্থ রাখতে হবে। এটা 35তম বিসিএসসি আসছিল, কারণ এই টাইপের প্রশ্নগুলোর অ্যান্সার আপনি না জানলে এটা পূরণ না করাই বেটার। বিকজ এমডিজিতে আসলে কোন দিকটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এখানে 4টা দিকই মনে হবে যেন গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এমডিজিটা কি? ডেভেলপমেন্ট সাইড, তাই না? এবং ডেভেলপমেন্ট বলতে বোঝানো হয়েছে অর্থনৈতিক উন্নয়নই। দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হবে হচ্ছে সুশাসনের অর্থনৈতিক দিক। ওকে, পরের প্রশ্ন, জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশনে নিচের কোন দিক থেকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে? আই ডোন্ট নো, এটা মুখস্থ রাখতে হবে, না জানলে অ্যান্সার করতে যাবেন না। টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে খেয়াল করা হয়েছিল। ওকে, সো সুশাসন, নৈতিকতা, মূল্যবোধ, এগুলা নিয়ে মোটামুটি এই 2টা লেকচারে ছিল এবং 2টাতে আমার সাথে আপনাদের কথা হয়েছে। সো আশা করি আপনাদের মধ্যে একটু হলেও জিনিসপত্রগুলা ইনসার্ট করতে পেরেছি। আমি লেকচার 2টাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলাম, মানে শুধুমাত্র থিওরিটিক্যাল না রেখে কথাবার্তা বলে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে এবং নিজের কিছু এক্সপিরিয়েন্স আগে শেয়ার করেছিলাম, সেগুলোর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সো আই ডোন্ট নো কতটুকু ইফেক্টিভ হয়েছে, বাট আশা করি একটু হলেও আজকের পর থেকে বা এই 2টা ক্লাসের পর থেকে আপনাদের মধ্যে সুশাসন, নৈতিকতার ব্যাপারটা বা ধারণাটা একটু হলেও চেঞ্জ হবে। তো সবার জন্য শুভকামনা, ভালো করে এই অংশের একটু প্রিপারেশন নেন, বাট খুব বেশি টাইম ওয়েস্ট করেন না, মাত্র 10 মার্ক যেহেতু। সো এই 10 মার্কের মধ্যে আপনি 5-6 পেলেই অনেক পেয়ে গেছেন মোটামুটি কনফার্ম। এবং 10 মার্কের মধ্যে আপনি মোটামুটি 4টা বা 5টা প্রশ্ন পাবেন যেগুলো আপনি না পড়ে গেলেও অ্যান্সার করতে পারতেন। সো এগুলা মেইন পরীক্ষাতেও পাবেন ইনশাল্লাহ। বাকি যে অংশগুলো আছে, যেমন দার্শনিকের সংজ্ঞা বা কিছু এলিমেন্ট, সুশাসনের উপাদান কয়টা, বা এই সংজ্ঞাটা কে দিয়েছিলেন, আইনের উৎস কয়টা, গণতন্ত্র কোন ভাষা থেকে এসেছে, ল্যাটিন না গ্রিক, এই টাইপের এলিমেন্ট গুলো ভাইয়া একটু ভালো করে দেখে যাবেন। এবং অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব ভালোভাবে দেখবেন। প্রতি বিসিএস মানে অ্যাটলিস্ট 35 থেকে
আপনার 44 পর্যন্ত যতগুলা প্রিলি হয়েছে সবগুলা 10-10টা করে কোশ্চেন গুলা একটু ভালো করে সলভ করে যাবেন, দেখবেন একটা দুইটা পেলেও পেতে পারেন। ঠিক আছে? অনন্যা, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্টস। তো তাহলে আর কি ভাইয়া, পুরা কথা আর বাড়াবো না, আজকে শেষ করে দেই। আপনারা পড়াশোনা করতে যান, সেটা বেটার হবে। হুজাইফা একটা প্রশ্ন করেছেন। তানিম ভাই, আপনি মনে হয় আপনার অ্যান্সার পেয়ে গেছেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়লে কিছুটা কভার হবে, নট লাইক দ্যাট। আমি মনে হয় 30% বা 40% কভার হতে পারে, বাট স্টিল আমার এই লেকচার দুইটা একটু পড়েন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আশা করি। হুজাইফা, এটা তো ডিপেন্ড করে আপনার উপরে, আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন হবে। আপনার যদি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকে, আপনি নিয়ে যেতে পারবেন, সমস্যা নাই তো, তাকে ওখানে গিয়ে রাখতেও পারবেন। বাট যদি ভালো না থাকে, সেক্ষেত্রে হয়তো নাও নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। বাট যে কোনো চাকরির শুরুতেই, সরকারি চাকরিতে কতটুকু বেতন পাই আমরা বলেন? তো খুব বেশি আসলে পাওয়া যায় না। সো যেটা সরকারের যে স্কেল আছে, স্কেলটা একটু ভালো করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার স্যালারি কেমন হতে পারে। ঠিক আছে? অর্পণ ভাই, আমার এই স্লাইড দুটো ঠিক মতো পড়েন, এবং উত্তরণের আমাদের যে প্রিপারেশন বুকটা আছে, একবার চোখ বুলাতে পারেন চাইলে, ইম্পর্টেন্ট অংশগুলা। আমার স্লাইডে অনেক কিছু কভার করা হয়েছে। ওয়েলকাম রুমি ভাই। তো আর কোনো মনে হয় কথাবার্তা নাই, শেষ করে দিতে পারি মনে হয়। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আবারও কোনো ক্লাসে কথা হবে, আমার ক্লাসের অভাব নাই ইনশাল্লাহ। বিজ্ঞান অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে, কম্পিউটার তো আছেই। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দরভাবে ক্লাসটা শেষ করার জন্য। আর স্টুডেন্ট ভাইয়া পুরো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো লাস্টে হচ্ছে আমি একটা পোল দিয়ে দিচ্ছি, তো, আপনারা একটু তাড়াতাড়ি ভোট দিয়ে দেন। আর আপনাদের যদি উত্তরণ রিলেটেড কোনো কোশ্চেন থাকে, আপনারা চ্যাট বক্সে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, হুজাইফা আপু কোশ্চেন করছেন যে আর কত উইক ক্লাস আছে আপনাদের। সম্ভবত হচ্ছে এটাই লাস্ট পার্ট কোশ্চেনের, আপনার রুটিনের। তো এরপরে যদি হচ্ছে নতুন কোনো রুটিন পাবলিশ হয়, সেটা জানানো হবে। সম্ভবত হচ্ছে এটাই লাস্ট। আর যারা প্রশ্ন ব্যাংকের জন্য বলতেছেন, আপনাদের নিকটস্থ উদ্ভাসনের ব্রাঞ্চে যোগাযোগ করবেন, ভাইয়ারা বইয়ের ব্যাপারে আপনাদেরকে বলে দিবে। যদি হচ্ছে বই বাকি থাকে আপনাদের, সেক্ষেত্রে হচ্ছে নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করেন, তাহলে হচ্ছে ভাইয়ারা দিয়ে দিবে আশা করি। আচ্ছা রুমি আপু, আপনি যে কোশ্চেনটা করছেন, আশা করি যে হচ্ছে পেয়ে যাবেন। আমি বলে দিব যারা দায়িত্বপ্রাপ্ত, আশা করি যে আহ, আপনাদের ওই স্লাইড দেওয়া হচ্ছে অ্যানোটেড ফাইলটা পেয়ে দিয়ে দিবে আর কি আপনাদেরকে। আচ্ছা, আমি তানভীর ভাইয়ের প্রশ্ন পেয়েছি, আমি একটু অ্যান্সারটা দিয়ে দিই। সেটা আসলে হচ্ছে, আহ, আমার পার্সোনাল ওপিনিয়নটা হবে আপনার আবেদন করা উচিত। আসলে স্টিল দেয়ার ইজ এ লং টাইম, আপনার 3 মাসের মতো এখনো সময় আছে, তো আপনার জন্য যথেষ্ট প্রিপারেশন নিতে পারবেন। আর আপনি হয়তো শারীরিকভাবে একটু অসুস্থ আছেন, নাকি অসুস্থ, আই ডোন্ট নো, বাট এটা আমার মনে হয় আপনার অ্যাপ্লাই করার জন্য এটা ইফেক্ট করা উচিত না। আপনি অ্যাপ্লাইটা করেন, আমার রিকোয়েস্ট। কিছুটা তো যেহেতু 43-44 পড়াশোনা করেছেন, সো ইনশাল্লাহ এটা দিয়ে 45 কভার করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, সো আর কথা বাড়াচ্ছি না তাহলে, আমি তাহলে লিভ নিচ্ছি ভাইয়া। আর কোনো প্রশ্ন থাকলে কোচিং রিলেটেড করতে পারেন। থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর যারা কোশ্চেন করতেছেন, আপনাদের যদি উত্তরণ রিলেটেড আরো কোনো কোশ্চেন থাকে, আপনারা করতে পারেন চ্যাট বক্সে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আহ অর্পণ ভাই, আপনি যে কোশ্চেনটা করছেন, ঠিক আছে হচ্ছে আমি এটা কথা বলবো, হ্যাঁ।
ওনাকে হচ্ছে আমি জানাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা তানিয়া আপু, আপনি যে কোশ্চেনটা করছেন আমাদের হচ্ছে উদ্ভাস উন্মেষ ওয়েবসাইটে হচ্ছে বিস্তারিত দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে হচ্ছে কোশ্চেন করতে পারেন, বা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জানতে পারেন, বা হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনার ব্রাঞ্চের নাম্বারে ফোন দিতে পারেন, তাহলে বিস্তারিত ভাইয়ারা বলে দিবে। আশা করি বুঝতে পারছেন, আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আবারও কথা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।